প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন শেখ ফরিদ ভাই আছেন। নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন। আপনাকেও ধন্যবাদ এবং স্বাগতম, এবং আপনার দর্শকদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। জি, দর্শক বন্ধুগণ, আপনারা আমাদেরকে নিশ্চিত করবেন যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং 5 মিনিট বিলম্ব হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। ফরিদ ভাই, আমাদের আজকের টাইটেল এবং ডেসক্রিপশন হচ্ছে দেশের কথা দশের কথা, অর্থাৎ গণমানুষের কথা আপনার কাছ থেকে শুনবো। আপনি খুবই সুন্দর আলোচনা করেন সোশ্যাল মিডিয়ায়, আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি। প্রথমে আমরা যদি একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই, আমরা করিডোর নিয়ে অনেক খেলাটেলা দেখছি। করিডোর দেওয়া হবে এই নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় অনেক আলোচনা, বন্দর দিয়ে দেওয়া হবে এই নিয়ে অনেক আলোচনা। এখন আবার দেখছি একজন এই ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি খলিলুর রহমান, তিনি বলছেন যে না না না, এগুলো গুজব। মানে আসলে কি ঘটছে? করিডোরের ব্যাপারটা আসলে ধোঁয়াশা না কি? আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনার দর্শকদের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা সকালে যা বলে বিকালে তা ঠিক থাকে না, বিকালে যা বলে তা সন্ধ্যায় ঠিক থাকে না। তারা কিন্তু কয়দিন আগে বললো আমরা কারো সাথে কোনো আলোচনা করব না, আমরা করিডোর দিব, বন্দর দিব, যা ইচ্ছা তাই করবো, মোটামুটি এই ধরনের তাদের বক্তব্য। এই যে এখন কি দেখতেছি আমরা, তারা বলতেছে যখন এই যে বিদেশি সৈনিকদের আমরা দেখলাম দেশে যখন জনমত ভিন্ন দিকে চলে গেল, তখনই দেখেন তারা উল্টো কথা বলা শুরু করলো যে তারা এই দেশে করিডোর দিবে না, বন্দর দিবে না। কিন্তু আদতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই 72 ঘন্টা, আপনি অবগত আছেন যারা বাংলাদেশ নিয়ে ভাবে, যারা বিশ্ব নিয়ে চিন্তা করে, তারা গত 72 ঘন্টায় বাংলাদেশে কিন্তু অনেক নাটক চলবে, যেটা আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। প্রতি ঘন্টায় ঘন্টায় গুজব, নাটক গুজব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেললেন, আপনি হয়তো জানেন। এবং এও আপনি শুনেছেন যে আমাদের সেনা বাহিনীর যে প্রধান, তিনি বলেছেন হোয়াট ব্লাডি করিডোর বিজনেস। এই ধরনের কথা আমরা এখন শুনতে পাচ্ছি। কেউ বলতেছে যে সেনাবাহিনীর চাপে তারা এখন মত পাল্টেছেন। আপনি যে কথা, যার কথা বলেন, মিস্টার খলিলুর রহমান, তাকে কি যেন তিনি রজার রহমান নামে ছদ্মনাম নিয়ে চলেন আমেরিকায়। সবচেয়ে দুর্ভাগ্যজনক, আপনি আসাদ নূরের উপরে জীবনের হুমকি আছে, আপনার উপরে মামলা আছে, আপনার উপরে আপনার লাইফ থ্রেট আছে, আপনি কখনো নাম বদলান নাই, কখনোই বদলান। আমি শেখ ফরিদ কখনোই নাম বদলাইনি, আমাদের যা নাম তাই। আমরা ওই রজার ফজার এগুলো আমরা যুক্ত করি না। আপনি আসাদ নূর শুরু থেকেই, এখন আপনি আসাদ নূর, আমিও শেখ ফরিদ শুরু থেকে, শেখ ফরিদ এখনো শেখ ফরিদ। এরা দেখেন রজার রহমান নাম দিয়ে চলে। কেউ এই খলিলুর রহমানকে রোহিঙ্গা, আমরা কোন জাতিকে আহত করার উদ্দেশ্যে বলিনি, তাকে কেউ ঠাট্টা করে রোহিঙ্গা খলিলুর বলতেছে। যেমন আনু মোহাম্মদকে এখন আনু বিহারি আমি বলেছি বলে লোকজন প্রচার শুরু করে দিয়েছে। তো খলিলুর রহমান 26 বছর পর বাংলাদেশে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেল, যাকে কেউ কোনোদিন থেকে নাই, শুনে নাই। বরং তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি ব্যভিচার করতে গিয়ে, তিনি একজন খাঁটি মুসলমান কিন্তু তিনি পরকিয়া করতেন, তার কারণে তার একজনের স্বামী আত্মহত্যা করছে, একজন বউ মারা গেছে, তার জন্য তিনি পালিয়ে গেলেন। সেই লোক এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন। এবং চুরি পে চুরি ফেরবি সেনাজরি, তিনি বলেন আমি আমেরিকান নাগরিক নই, ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই। তার ডান পকেটে হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, বাম পকেটে হচ্ছে আমেরিকান পাসপোর্ট, লোকজনে বলে। এমনকি বিএনপির মতো একটি বৃহত্তর দলের দায়িত্বশীল নেতারা এই কথা বলছে। এটা আসাদ নুরুর অভিযোগ না, শেখ ফরিদের অভিযোগ না, তাদের অভিযোগ। আমরা সন্দেহ পোষণ করেছিলাম, কিন্তু তারা নাম সহ বলে দিয়েছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখন এই যে ভয়ে তারা সকাল বিকাল কিছু করতেছে, এই ব্যাপারে আপনি মিডিয়া থেকে কিছু জনগণকে দেখান, আমরা আবার আলোচনায় যুক্ত হই। জি, এই বিষয়টা নিশ্চিত যে শেখ ফরিদ ভাই যেটা বলছিলেন যে নাম বদলানো আগাম করলে তো ছদ্মনাম সত্য মিথ্যা মিশ্রণ ঘটানো। এবং ইউনূস সরকারের অবস্থা দেখি সকালে এক কথা বিকালে কথা বলেন, কারণ তারা চক্রান্ত করতে এসেছে। চক্রান্ত করতে আসলে কি হয়, যেমন যে কেউ চুরি করতে গেলে এই রাস্তা দিয়ে কখন যায় ওই রাস্তা, মানে যেদিকে তার সুবিধা হয় সেদিকে সে যাওয়ার চেষ্টা করে। আমরা আজকের ঘটনা 22 মে 2025, এই বাংলা ট্রিবিউনের শিরোনামটাকে আমরা একটু পড়ি। বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার। এইচআরডব্লিউ কারা? হিউম্যান রাইটস ওয়াচ। তো তারা বলছে, আরো কি বলছে একটু বিস্তারিত পড়ি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এটা 21 তারিখ তারা বলেছে, বুধবার। তো এই প্রতিবেদনটি আপনারা পড়ে নিতে পারেন, অনেক বড়। আপনারা মানে অনেক বড় মানে বড় আর কি, আপনারা পড়ে নিতে পারেন হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে। সুর কিন্তু পশ্চিমাদের পাল্টাতে শুরু করেছে, এটা একটা বড় কথা। এবার আমি আপনাকে একটা জিনিস সামনে আনতে চাই, প্রিয় ফরিদ ভাই। ইন্টারেস্টিং খবরটা, আমার এটা কখনো চোখে পড়ে নাই, আজকে আমি পেলাম।
আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন জাগো নিউজের, যে সবার অজান্তেই ধীরে ধীরে ধর্মান্ধ শ্রেণী গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী এটা জ্যেষ্ঠ একজন প্রতিবেদক এটি প্রকাশ করেছেন, এবং এটি প্রকাশিত হয়েছে কবে? 1 আগস্ট, 1 আগস্ট 2024, অর্থাৎ জামাতকে নিষিদ্ধের আগের দিন। তিনি আগস্টে গিয়ে টের পেয়েছেন সবার অজান্তে ধীরে ধীরে ধর্মান্ধ শ্রেণী তৈরি হয়ে গেছে। আমরা একটু পড়ি, তারপর একটা ভিডিও দেখাবো আমাদের কিংবদন্তি রাজনীতিবিদ সৈয়দ আশরাফের একটি প্রতিবেদন। আপনি নিশ্চয়ই শেখ ফরিদ ভাই ওটা আগে দেখেছেন, আমরা একটু দেখি। এবং আপনি যেহেতু খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো এই সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য পড়ি। সবার অজান্তেই ধীরে ধীরে একটা ধর্মান্ধ শ্রেণী গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীর খামারবাড়িতে বেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বক্তব্য করেন। আওয়ামী লীগের নেওয়া নানান উদ্যোগের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে এবং যে জাতি হবে অসাম্প্রদায়িক চেতনার উন্নত জাতি। আমরা যখন সেভাবে কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা কি দেখলাম, ওই পাকিস্তানি প্রেতাত্মা ওইগুলো এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী ধীরে ধীরে সবার অজান্তেই গড়ে উঠেছে, যারা এই যুদ্ধাপরাধীদের দোসর ছিল। দেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ এসব কাজের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সঙ্গে দোসর হিসেবে নিজেদের গড়ে তুলে। তো এই ধর্মান্ধ শ্রেণীটা কোথায়? ভাসুরের নাম তিনি মুখে নেননি, আমরা জানি ইসলামিক সন্ত্রাসবাদকে তিনি বুঝিয়েছেন। যাই হোক, কপাল পোড়ার পরেও তিনি ওইটা বুঝেছেন। কিন্তু আমরা এখন দেখি সৈয়দ আশরাফ এই আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, জনগণকে উদ্দেশ্য করে নয়, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কি বলেছেন? অন্য কোনো দল নয়, ধর্মীয় উগ্রবাদী হবে ভবিষ্যতে। শোনান, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। জি, এটা হচ্ছে 71 টেলিভিশনের সৌজন্যে, আমরা একটু শুনি সৈয়দ আশরাফ কি বলেছিলেন। এবং আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলাদেশ, এক কথায় আওয়ামী লীগ বাংলাদেশে জন্ম দিয়েছিল, সেই দলটা এইভাবে দেউলিয়া হবে এবং আমাদের এটা দেখতে হবে, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। শুনি আমরা কি বলি। বিএনপি বা অন্য কোনো দল নয়, ধর্মীয় উগ্রবাদী হবে ভবিষ্যতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এমনটাই মনে করতেন সৈয়দ আশরাফ। আর সতর্ক করেছিলেন এর বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। 2014 সালে দেশ জুড়ে যখন জামাত শিবিরের তাণ্ডব, তখন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সৈয়দ আশরাফ এমন সতর্ক বার্তায় দিয়েছিলেন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। লম্বা বক্তৃতা কখনোই দিতেন না সৈয়দ আশরাফুল ইসলাম। 2014 সালে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় নিজে কথা না বলে অনেকটা জোর করে সৈয়দ আশরাফকে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দেন শেখ হাসিনা। আমি তো রোজই বলি। সবাইকে অবাক করে দিয়ে সেই দিন প্রায় 8 ঘন্টা বক্তব্য রেখেছিলেন তিনি। স্বাধীন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছেলে হয়েও সাদামাটা জীবনযাপন করতেন। তার পড়াশোনা ও জানার পরিধি ছিল যেকোনো প্রাজ্ঞ মানুষের মতোই। বিচরণ ছিল অনলাইন জগতেও। সেই সূত্রেই তিনি বলেছিলেন, সাইবার জগৎ জামাত শিবিরের দখলে। বিরাট একটা চক্র সেখানে আপনার কাজ করছে, এটার ব্যাপার। এই ব্যাপারে আমাদের একটু সচেষ্ট থাকা দরকার। খালি এখন বাইক দিয়ে জনসভা যুদ্ধ না, যুদ্ধটা কিন্তু আপনার ওয়েব বিতরক, সেই যুদ্ধটা চলছে। এর বিরুদ্ধে লড়তে না পারলে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে নতুন প্রজন্ম। ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে বা সঠিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল হয়, তারা যাতে আপনার বিকৃত মানসিকতার মানুষ হিসাবে যাতে বড় নয়, সেটার ব্যাপারে আমাদের এখানে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন আছে। দীর্ঘদিন লন্ডনে থাকার অভিজ্ঞতা, সৌদি আরবের টাকায় লন্ডনের হোয়াইট চ্যাপেলে মসজিদ নির্মাণ ও সেই শহরেই উগ্রপন্থীদের বেড়ে ওঠার গল্প শোনান আশরাফ। কে হিজাব পরে, কে বোরকা লাগায়, ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইল যে পলিটিক্সটা, যে বিষাক্ত পলিটিক্সটা যে তাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। নিজ দেশীয় উগ্রপন্থার অশনি সংকেত টের পেয়েছিলেন তিনি। বলেছিলেন, ইউরোপের জিহাদিরা যেমন মধ্যপ্রাচ্যে ছুটে যাচ্ছেন, তেমনই একদিন তারা বাংলাদেশেও ছুটে আসবে। তার সেই বক্তব্য সত্য প্রমাণ করে বছর ঘুরতেই হোলি আর্টিজানে হামলা হয়। এখন তো ইংল্যান্ডে আপনার এ লেভেল পাস করতে চায় না, মাদ্রাসায় ভর্তি। আজকে ক্যান ইউ বিলিভ আপনার লন্ডন শহরে মাদ্রাসায় পড়ি আপনি কি করবেন? কতটা মসজিদ আছে যেটার মধ্যে ইমামতি করা সম্ভব? আজকে ওখানে লেখাপড়া করিয়া সিরিয়াতে যাইতে যুদ্ধ করার জন্য, অমুক জায়গায় জিহাদ, ইরাকে চলো জিহাদ করি, অমুক জায়গায় জিহাদ, বাংলাদেশেও তারা জিহাদ করতে আসবে। তাই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সতর্ক হতে বলেছিলেন তিনি। এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার যেটা মনে হয়, হয়তো আগামী বছর না, এক সময় কিন্তু আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। আমাদের দেশেও কিন্তু এই ক্লাস একটা তৈরি হইতেছে। অন্য কোনো দল নয়, ভবিষ্যতে ধর্মীয় উগ্রপন্থাই হবে আওয়ামী লীগের অন্যতম শত্রু, তেমন ইঙ্গিতই দিয়েছিলেন সদ্যপ্রয়াত এই রাজনীতিবিদ। এই বাংলাদেশের, এই আওয়ামী লীগের, এই দেশের স্বাধীনতাকামী মানুষের যে অর্জন, সেই অর্জন কিন্তু একদিন বিসর্জন দেবে। এখন খুব ভয়াবহ মনে হয় না, যেহেতু মূল আক্রমণটা কিন্তু আমাদের দিকে এখন না। ওহিদুল ইসলাম, 71। এটা 2015 সালের দিকের একটা রিপোর্ট। আপনি কি বলবেন শেখ ফরিদ ভাই? একেবারে আপনি
মানে আমি কিন্তু এটা শুনেছি, ইংল্যান্ডের কথাটা আমি খেয়াল নাই, আমার ছিল না, আমি শুধু অর্ধেক শুনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এবং জনগণকে এটা দেখানোর জন্য, এবং আওয়ামী লীগের কর্মীদের চোখ খুলে দেওয়ার জন্য। আমি জানি না তাদের চোখ খুলবে কিনা। সৈয়দ আশরাফের প্রত্যেকটা বাক্য না, প্রতিটা শব্দ আপনি দেখেন 2024 সালের 5ই আগস্টের, জুলাই আগস্টে প্রত্যেকটা শব্দ আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। মানে আমরা যদি ভাবপাতি হইতাম তাহলে বলতাম যে আশরাফের বাপ দাদা কি দরবেশ ছিল নাকি, মনে হয়েছিল। মানে এরকম হুবহু কিভাবে মিলে গেল। আপনি খেয়াল করেন, আওয়ামী লীগের শত্রু, একটা কথা চমৎকার যে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, যেটা ইদানিং শুধু এই শব্দটাই শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা উচ্চারণ করে, আর উচ্চারণ করতে ভয় পায়, লজ্জা পায়, কারণ যদি বাই চান্স ভেস তো ছুটে যায়, সম্ভবত কেউ কেউ এরকম আছে। আপনি জানেন ইতিমধ্যে যে প্রেসিডেন্টের সন্তানের কি যেন ওর নাম, রিয়াদ আহমেদ নাকি, ওর একটা আমি আইডি, আপনি কি জানেন ওকে আমি সমালোচনা করছি বলে যে তার ছেলে একটা আওয়ামী লীগের পোস্ট নাই, একটা মুক্তিযুদ্ধের পোস্ট নাই, 21শে ফেব্রুয়ারি নাই, স্বাধীনতা দিবস নাই, বিজয় দিবস নাই, কিন্তু সারাদিন ওয়াজের যত জেহাদের ওয়াজ লেখছে, সেখানে অমুসলিমদের ঘৃণা করতে বলছে, এমনকি সে খেলাফত কায়েমের কথা বলছে। এটা আমি লিখছি বলে আমার সমালোচনা শুরু করছে খোদ 2-4 জন আওয়ামী লীগের লোক। যাক, সেটা অন্য বিষয়। আপনি যেটা এখানে তুলে ধরলেন, এটা আমি আশা করব যে এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সৈয়দ আশরাফকে এটা আরেকবার দেখে তারপরে তারা ভাবে। আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী, কেউ কেউ আবার 5% 10% লোক মনে করে তিনি সাবেক হন নাই, সাংবিধানিক জটিলতা আছে, আমি ওই বিতর্কে যাব না। আমি জননেত্রী শেখ হাসিনা এসে সম্বোধন করলাম, তাকে সাবেক প্রধানমন্ত্রী বললাম না, প্রধানমন্ত্রী বললাম না। আপনি দেখেন তিনি যেটা বুঝলেন 2024 সালের 1 আগস্ট বা 2-3 আগস্ট, সৈয়দ আশরাফ তারই নেতা, তিনি কিন্তু বুঝে ফেলেছিলেন 15 সালে। এটা কিন্তু আমরাও তখন বলতাম, আমরাও সেটা ভিন্নভাবে বললে আমাদেরকে তখনও মারা শুরু করে দিয়েছে অলরেডি, 13 থেকে তো মারা শুরু করেছে, আগেও মারতো। আমাদের ভুল বুঝতো তারা, কেউ কেউ আমাদের বলতো তোমরা নাস্তিক, তোমরা তথাকথিত সেকুলার, তোমরা রাজনীতি বুঝো না, তোমরা রাজনীতি মাঠে থাকো না, কিছু কম্প্রোমাইজ করে চলতে হবে। কিন্তু কম্প্রোমাইজের ফলাফল কি? ছাত্রলীগের হেলমেটের মধ্যে, ছাত্রলীগের তাদেরই ভাষায় ছাত্রলীগের লুঙ্গির নিচে ছাত্র শিবির পয়দা হইল। এবং আজকে দেখেন সবচাইতে কিন্তু বেশি ভুক্তভোগী কারা? আমরা তো সবসময় ভুক্তভোগী, আসাদ নূর, শেখ ফরিদ, মুফতি মাসুদ বা তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা এরকম যারা আমরা আছি, আমরা তো সব সরকার সময় ভুক্তভোগী। কিন্তু এখন দেখেন এখন কারা ভুক্তভোগী সবচেয়ে বেশি? আজকে কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে ভুক্তভোগী। খুব খারাপ লাগে। আজকে একটা জিনিস জায়গায় দেখলাম যে আওয়ামী লীগের একজনকে ধরে নিয়ে গেছে আদালতে, তার ভাইকে নাকি পেটাইছে। অর্থাৎ এতদিন তো শুধু আওয়ামী লীগকে পেটাচ্ছিল, আওয়ামী লীগের কর্মী পেটাচ্ছিল, আওয়ামী লীগের নেতা, আত্মীয় স্বজন রুটি কলা নিয়ে যাবে বা কোর্টে একটু গিয়ে সিম্পেথি দেখাবে, সেটাও দিতেছে না সুযোগ আওয়ামী লীগকে। দেখেন তারা মমতাজের উপরে ডিম ছুড়ে মারা হয়েছে, মমতাজের উপর তো হয়েছে, উনি ফেমাস, তার কথা বাদ দিলাম, তার প্রতি খুব বেশি, তিনি গান গাইছেন এই জন্য আরো খুব বেশি। কারণ মৌলবাদীরা শুধু মমতাজের উপরে এই জন্য ক্ষুব্ধ না যে উনি আওয়ামী লীগ করেন, তার উপরে ক্ষোভ আরেকটা হলো তিনি একদিকে বয়াতি, আরেকদিকে গান, এইটা আবার দেখেন তার আরেকদিকে নারী, সবচেয়ে বড় সমস্যা তো নারী। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হয় আসলে আরেকদিকে হচ্ছে নারী, এটা আরো সমস্যা। আরেকদিকে সমস্যা হলো বামপন্থীরাও দেখেন কি করে মমতাজের সমালোচনা করে, কয় 8 পাস মমতাজ আসছে। আরে বাবা, তুমি বাম রাজনীতি করো, সমাজতান্ত্রিক রাজনীতি করো, মার্কস এঙ্গেলসের রাজনীতি করো, তুমি ক্লাস নিয়ে আসবা কেন বাবা? মমতাজ 8 পাস 7 পাস এমপি হলে তোমার, অথচ তারাই কিন্তু ক্লাস লিস্টের কথা বলে। যাই হোক, আরেকটা কথা হয়তো আপনি সামনে দেখাবেন আমার মনে হয়, মঈনুদ্দিন খান বাদল ভাই কমরেড, তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নেত্রীর সামনে যে আপনি কাদের সাথে আপোষ করতেছেন, তারা কিন্তু আপনার বাবার ভাস্কর্য ভেঙে ফেলবে। সেটাও কিন্তু সত্য হয়ে গেছে অদ্ভুত ভাবে, ভেঙেছে। ভাস্কর্যের উপরে, এত উঁচু ভাস্কর্যের উপরে উঠে ইমানদণ্ড বের করেছে, তারপর মুতেছে। চিন্তা করে দেন তাদের ঘৃণা। আমরা এটা কিন্তু তাদের শুধু ভাস্কর্য ঘৃণা না, আওয়ামী লীগের লোক কেউ কেউ এখনো বলে এই সমস্ত মানে যেগুলো কিঞ্চিত জামাতি মার্কা আওয়ামী লীগ, যেগুলো বলে ভাস্কর্য বানানো ঠিক হয় নাই। আলাপ শুনেন, আরে গাধা, যারা ভাস্কর্যের উপরে পেশাব করছে তারা কেউ মূর্তি মনে করে পেশাব করছে? ওটাকে তো তারা শেখ মুজিব মনে করেই তারা পেশাব করেছে, যেটা আমাদের হৃদয়ে লেগেছে, আমরা তীব্র প্রতিবাদ করেছি, যেটা হতে পারে না, মেনে নেইনি, কিন্তু তারা তারপরও চুপচাপ। যাই হোক, সৈয়দ আশরাফের জিনিসটা দেখে আপনি ভালো করেছেন। আমাদের জাতি যদি সৈয়দ আশরাফ, আরেকটা জিনিস এখন দুঃখজনক কথা আসবে, সবাই তো আপনারা দোষ, আপনি আওয়ামী লীগের সমালোচক, এবার তো আমার নামও বলবে। যাই হোক, এখন সৈয়দ আশরাফ সাহেব, আপনি কি সবচেয়ে দুর্ভাগ্য, আমার খারাপ লাগে, তার জানাজাতে কিন্তু লোক কম হয়েছে। অদ্ভুত ব্যাপার, তার জানাজায় মানে এই যে এইটুকু বলছিল তিনি হেফাজতের সমালোচনা করেছিলেন আর এগুলো উচিত কথা বলছিলেন বলে, তার জানাজায় সবচেয়ে কম লোক হয়েছে আওয়ামী লীগের যত নেতা আছে। অথচ আওয়ামী লীগের মধ্যে সৈয়দ আশরাফ সবচেয়ে অনেস্ট লোক। আমি জীবনে তার সাথে 2 বার দেখা করতে গিয়ে 1 বার দেখা করতে পারছিলাম। সে এত ভালো মানুষ, এত সৎ মানুষ, এবং কোনো আমলাতন্ত্রের পাত্তা দেয় নাই, দুর্নীতি তো করেন নাই। সেই লোকটার জানাজায় লোক কম হয়েছে।
যাই হোক, আমাদের এতে শিক্ষা নিতে হবে। সৈয়দ আশরাফ এবং শেখ হাসিনা পতনের আগেই তো এটা স্বীকার করে গেছেন। সৈয়দ আশরাফের প্রত্যেকটা কথা তিনি বলেছেন, সবার অজান্তেই ধীরে ধীরে ধর্মান্ধ শ্রেণী গড়ে উঠেছে। এটা তিনি পতনের আগে স্বীকার করেছেন। এবার কথা হচ্ছে সবার অজান্তে। আমরা তো জানতাম, আমরা কথা বলেছি, আওয়ামী লীগের নেতাকর্মী জানতেন, হয়তো শেখ হাসিনাকে জানান নাই, কারণ শেখ হাসিনা তো কেবলা হেফাজতের দিকেই দিয়েছেন। তো আপনি যেহেতু একটা পক্ষকে মনে করছেন এটাই ঠিক, আপনি সেই পদ্ধতিতে গেছেন। এবং সৈয়দ আশরাফ এই কথাগুলো 2015 সালে বলেছেন, 2013 সালে গণজাগরণ, যুদ্ধাপরাধীদের বিচার এবং পরবর্তী বিষয়গুলো আপনি জানেন। দুইটা পক্ষ একটা ভাগ হয়ে গেছিল। আওয়ামী লীগ চেষ্টা করেছে যে তাদের গায়ে যে হিন্দু আনি, তাদেরকে হিন্দু বলা হইতো, তাদেরকে নাস্তিক বলা হয়, কারণ তাদের মধ্যে অনেকে উদারপন্থী লোকজন ছিলেন সৈয়দ আশরাফের মতো। এইসব তকমা মেটানোর চেষ্টা করে পুরো আওয়ামী লীগই পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। এবং বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য বাংলাদেশে নেই। কিছু কিছু জায়গায় বঙ্গবন্ধুকে হিজাব পরে রাখা ছিল, সর্বশেষ রাঙ্গামাটিতে আমরা দেখলাম সেই ভাস্কর্যটুকু ভাঙা হয়েছে। আওয়ামী লীগের এরপরে যদি লাজ লজ্জা না হয়, 72 সংবিধান বা বঙ্গবন্ধুর প্রতিটি বক্তব্যে স্বাধীনতা পরবর্তী আপনি খেয়াল করে দেখবেন, তিনি সাম্যের কথা বলেছেন, ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন, প্রত্যেকটি মানুষের কথা, অধিকারের কথা বলেছেন। এমনকি যদি সে সংখ্যা একজনও হয় এবং ন্যায্য কথা বলে, তার কথা মেনে নিতে হবে বলে বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে বলেছেন। কিন্তু এখন আওয়ামী লীগ তারা যদি মনে করে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে 1971 মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে জামাতি আমাতি হবে, আওয়ামী লীগ প্লাস জামাত আমাতি হবে, তাহলে তো আমাদের আর কিছু বলার নেই, তারা যেটা ভালো মনে করে করুক। এই বিষয়টিকু পর্যন্তই আমরা দেখলাম সৈয়দ আশরাফ থেকে শেখ হাসিনা। সে স্বীকার করলেন, সৈয়দ আশরাফ শুরুতে বলেছিলেন, শেখ হাসিনা শেষে এসে পতনের আগে এটা বলে গেলেন। যে আরেকটু যদি আপনি যুক্ত করেন এখানে কোনো মন্তব্য। যে আপনি আসলে এটা গবেষণার বিষয়। আমি মনে করি যে সৈয়দ আশরাফের বক্তব্য, আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য, এবং আমি ইনক্লুড করবো এখানে মঈনুদ্দিন খান বাদল ভাই কমরেড, এই তিনজনের বক্তব্য গবেষণার বিষয় আছে। আমরা যদি এখান থেকে আপনি যেটা বলছেন একটু নেতিবাচক কথা, আমি সেটাকে ওইভাবে বলবো না। যদি তাদের এই ভুল থেকে শিক্ষা না নেয়, যদি তার এই আপদ বিপদ থেকে শিক্ষা এবার না নেয়, আওয়ামী লীগ ওই যে আহমদ সফা বলেছিলেন, এমনকি সবাই শুধু আহমদ সফার কথা বলে, এই কথাটা আব্দুল গফফার চৌধুরী বলেছিলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন সে একাই ভোগ করে, কিন্তু যখন সে পড়ে সবাইকে নিয়ে পড়ে, মানে সেখানে মুক্তিযুদ্ধ আছে, 72 সংবিধান আছে, গণতন্ত্র আছে। আসলে আমরা যাই বলি না কেন, আমরা যতই আবার আওয়ামী লীগের সমালোচনা করি না কেন, আসলে আওয়ামী লীগ বিহীন যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব অনেকটাই অনিরাপদ হয়ে যায়। এটা কিন্তু আমরা এবার দেখতে পারতেছি, এটাও সত্য। তো এরা করছে কি, ওখান থেকে চলে আসছে, ফিরে আসছে। আপনি যেটা বললেন বঙ্গবন্ধুর কথা, তারা এখন বঙ্গবন্ধুর যে বক্তব্যগুলো আপনি বলছেন যে তিনি সাম্যের কথা বলেছেন, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, পাশাপাশি ধর্মের অধিকারের কথা বলেছেন। নিঃসন্দেহে একটা যারা ধার্মিক তারা তো ধর্মের অধিকার অবশ্যই ভোগ করবে, গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই সমান। যে ধর্ম মানে না সে মানবে না, যে মানে সে মানবে, প্রবলেম। একে অপরের প্রতি বিপজ্জনক হয়ে না, বেআইনি কিছু না করলেই হয়। আরেকটা জিনিস দেখেন, এখানে আমি দুর্ভাগ্যজনক, আপনি হয়তো চিনবেন যে আমরা 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 কয়েকজন গুলিস্তানে আড্ডা দিতাম আওয়ামী লীগ অফিসের সামনে। ওই লোকটার নাম এখন বললাম না, কারণ সে আরো বিপদে পড়ে যাবে, তাই না? ওই লোকটা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। সে আমাদের, আপনার বয়সী হবে সম্ভবত, বা আপনার চেয়ে 2-4 বছর বড় হবে, আমার কম, আপনার চেয়ে বেশি বয়স হবে। তার ওখানে আমরা আড্ডা দিতাম, আমাদের চা বিস্কুট খাওয়াইতো। সে আওয়ামী লীগের লোকের ওইখানে যখন বসে থেকে আওয়ামী লীগের অফিসের দিকে তাকাইতাম, আমি অদ্ভুতভাবে লক্ষ্য করতাম আওয়ামী লীগের 4 মূলনীতি যে লেখা, শেষে 3-4 নাম্বার নীতির ওখানে গাছ, ওই পাতাটা দেখা যায় না, কেউ ওই পাতাটা আর কাটে না। আমি নিজে গিয়ে সেই পাতা ছিঁড়ে দিয়েছিলাম আওয়ামী লীগের। অর্থাৎ সর্বশেষ যে কথা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র শব্দটা, আমি সেটা টেনে, ইউ বিলিভ ইট অর নট, এটা ওই লোকটা জানে বা আপনিও হয়তো জানেন কিনা জানি না, ওটা আমি পাতাগুলো 4টা পাতা টেনে ছিঁড়ে দিলাম যাতে ওই স্পষ্ট দেখা যায়। কয়েকজন লোক তাকিয়েছিল। তো এরা 4 মূলনীতি জানে না। তো বঙ্গবন্ধুর নামেও আজকে যারা অভিযোগ করছে, বঙ্গবন্ধুর নামেও কিন্তু ধর্ম অবমাননার অভিযোগ আনছিল খোদ সংসদে। বঙ্গবন্ধু কি বলেছিলেন? আমার যা জবাব আমি আল্লাহর কাছে দিব। কিন্তু বাংলাদেশে তো এখন সৈয়দ আশরাফের ভাষায় বলতে হয় মোল্লার ইসলাম চলতেছে, তাই না? সৈয়দ আশরাফের ভাষায় তো এটাই সামারি আসে যে বাংলাদেশে এখন মোল্লাদের ইসলাম চলে, এবং সেটা ইসলাম এবং মুসলমান এবং বাংলাদেশের গণতন্ত্র। এই যে পোলাপানগুলো যারা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন, আচ্ছা আমি আর একটু কারেকশন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মূল মানে প্রধান নেতার যারা ফ্রন্টলাইনার, তারা সবাই দেশে নাই। এখন এটাকে আপনি পালিয়ে যাওয়া বলতে পারেন, বা তারা দেশে নাই চলে গেছে, এটা তো একটা বড় শাস্তি। একটা রাজনীতিবিদ সে দেশে থাকতে পারে নাই। তো এইটা আপনি যে ভাষাই বলেন না কেন, এটা সত্য। এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতাকর্মীরাও যারা মাঠ পর্যায়ে তৃণমূল আছেন, তারা যে কি কষ্টটা করেন ভাই, তারা ক্ষমতা নেই, এর চেয়ে বেশি কষ্ট। তারা কিন্তু তাদের নেতার সাথে যোগাযোগ করতে পারে না। রাইট, ঠিক বলছেন। যোগাযোগ তো করতেই পারে না। হ্যাঁ, যোগাযোগ তো করতেই পারে না, এবং তারা নিপীড়িত, নিষ্পেষিত। ওইটা বাদ দেন, টাকা পয়সা তো দেয় না, তাদের মামলা চলা কিছু দেয় না। আমি যদি নেতা হইতাম, আমার প্যান্ট বেচা হইলো আমি আমার কর্মীর, কারণ কর্মীরা দেশে আছে। কেন ভাই, আমরা দেশে নাই, আমাদের সমমনারা বিপদে পড়লে আমরা কি করি? এটা যাই হোক, এটা ব্যক্তিগত বিষয়। তবে একটা মানুষের যার নীতি নাই, যার
কর্মীদের প্রতি যার দায়িত্ব নাই তার রাজনীতি করার কোনো অধিকার নাই। সে সুসময়ের পাখি ছিল এবং এই মুড়ি মোয়া খাইছে, মোল্লাদের দালালি করছে। তো এই দালালি মোল্লাদের আজকে করছে, কালকে পতিতার দালালি করবে, কালকে ভারতের দালালি, আমেরিকার দালালি করবে। ইউনুস যেটা করতেছে এরা তো ইউনুসের মতোই দালাল, আর পার্থক্য কি? এনিওয়ে, আমরা দেখি আমরা কি পাইলাম ধর্মান্ধদের মধ্য থেকে, এই যে ইনকেলাব মঞ্চ, ইনকেলাব জিন্দাবাদ দেখি। এই পিনাকির মুড়িতে দেখেন, কয়েকদিন পরে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, পিনাকি বলবে আওয়ামী লীগ মেরে ফেলছে। রাইট। আপনি ঠিকই বলছেন, 2 দিন পরে হার্ট অ্যাটাকে মারা যাবে, প্যানিক ভট্ট বলবো যে এটা মেরে ফেলছে। ঠিক। আচ্ছা, এইবার আমি আরেকটা ভিডিও দেখাতে চাই, এবং এই ভিডিওটা আমি একটু থামিয়ে আপনি বলবেন কোথায় কোথায় থামাবো। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটাই বাংলাদেশ। আমি এই ভিডিওটা দেখাবো এবং থামিয়ে আমি আপনি বলবেন, আমি থামাবো, কারণ এই ভিডিওটা বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওর শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরা হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বেরোয় গেছে, এই বেটা তুই রিক্সা চালায় কি করবি, এই পোলাপান গুলি বিয়ে নিতে পারবি না। আমার এটি ঢাকার রাস্তায় এক র্যান্ডম একজন রিক্সাওয়ালাকে মাইক্রোফোন নিয়ে কেউ একজন বর্তমান দেশ TV.com এই একটা সংবাদ মাধ্যম বোধহয়, তো তারা এই একজন শ্রমিক যারাই বাংলাদেশ এই দেশের মেহনতি মানুষ, তো তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন, আমি মনে করি মোহাম্মদ ইউনূস কেন এরকম বক্তব্য, আমি জানি না এটা কার কথা বলবো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রধান ব্যক্তিরাও এরকম গুছিয়ে কথা বলতে পারবেন কিনা কোনো প্রকার প্রস্তুতি ছাড়া। আর এই কথাগুলো বলতে পারলে তো মানুষের কথা হতো, তাদের আর জনগণ থেকে বিচ্ছিন্ন হতে হতো না। আমরা শুনি ওনার কথা। আমার গলিতে বাইরে দিচ্ছে না, আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না, উনি হয়েছে দুষ্কি, তাহলে করিডোর দিব কেন? আবার শুরু থেকে শুনি। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরা হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বেরোয় গেছে, এই বেটা তুই রিক্সা চালায় কি করবি, এই পোলাপান গুলি বিয়ে নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না, আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। ডক্টর মোহাম্মদ মানে তিনি অনেক আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে গেছেন রিক্সাওয়ালা হিসেবে। আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজে এরকম রিক্সাওয়ালারা শতপ্রণোদিত হয়ে নিয়ে গেছেন অসুস্থ মানুষদেরকে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া। তিনি বলছেন মোহাম্মদ ইউনূস যে সরকার প্রধান হবে এটা জানলে আমি ওই বাচ্চাদের নিতামই না, ওরা মরে যাইতো তারপরে আমি নিতাম না। মানে কতটা দুঃখে হলে পরে এই কথাটা বলেন। এবং আপনাকে একটু যুক্ত করি, পরে আবার এটা দেখাবেন। অবশ্যই আমার কাছে খুব ভালো লাগলো এই কথাটা। তিনি শুরুতে আপনি যেটা বললেন, এত সুন্দর গুছিয়ে কথা একটা অশিক্ষিত লোক বলতে পারে, আমরা আসলে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। তিনি শুরুতে কি বলছে, যদি জানতাম যে মোহাম্মদ ইউনূস, আসলে তারা মোহাম্মদ ইউনূস মানে মোহাম্মদ তো খুব সুন্দর নাম, প্রশংসিত, আসলে এর নাম মুজাম্মাম ইউনূস বলা উচিত, মানে বিকৃত বা নিকৃষ্ট এরকম বলা উচিত, ঠিক আছে? তো এই মুজাম্মাম ইউনূস যদি ক্ষমতায় আসবে জানলে আসলে অনেকেই না, আমি মনে করি 90% মানুষ এই তথাকথিত, আমি এটাকে আপনি কি মনে করবেন জানি না, আমি এটাকে তথাকথিত আন্দোলন মনে করি। এই তথাকথিত জুলাই আগস্ট আন্দোলনে এরা যুক্ত হতো না। এই রিকশাওয়ালার মধ্যে উনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সত্যটা স্বীকার করছে, তিনি সেই আন্দোলনের মানুষকে সহযোগিতা করছেন। কিন্তু তিনি যদি জানতেন তাহলে কোন রকম সহযোগিতা করতেন। আপনি তার বক্তব্যগুলো দর্শকদের শোনান প্লিজ। না, উনি হয়েছে দুষ্কি, তাহলে করিডোর দিব কেন? 54 বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গা গুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই, নিচে ওরা একটা হাসিনা দিয়া মাদার অফ হিউম্যানিটি হয়েছে। আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইল শান্তি, উনি হলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে, ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন, এবার আপনাকে ছাড়তেই হবে। যে ব্যাংকের টাকা, মানে এগুলো প্রচার ছাড়বেন মানে হচ্ছে যে প্রচার করবেন কিনা আমি যে কথাগুলো বলছি পরিকল্পিত ভাবে ওদের নামে নিয়ে আমার যে শুধু এই বর্তমান দেশ তারাই প্রচার করে নাই, আমরা প্রচার করে দিচ্ছি। বর্তমান দেশ .tv তাদেরকে ধন্যবাদ। এই ভদ্রলোকের নাম জানি না, দেখি স্ক্রিনে নাম দেখায় কিনা, তাকেও ধন্যবাদ। এই লোকটা দেখেন পকেটে কিন্তু একটা বাটন ফোন, কিপ্যাড ফোন, এবং এই তিনি যে আসলে পত্রিকা পড়েন, টেলিভিশন ঠিক মতো দেখেন এবং ইন্টারনেট থেকেও তিনি দেখার চেষ্টা করেন, জানি না তার বাসায় অন্য কোনো ফোন আছে কিনা, কিন্তু এটা বোঝা যায়। এটা শুনি, আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এখন এগুলো করতে গেলে আবার উপরে মব চলবে নাকি? কথাটা কি বলছে যে কিস্তি দিতে, ওই যে সুদী ইউনূসের যে ব্যবসা, ওইটা এখন ব্যাখ্যা করবে, আবার আগে বলে দিচ্ছে যে ভাই এটা বললে আবার মব টপ চালাবেন নাকি। চিন্তা করে দেখেন যে ব্যাংকের টাকা না পরিকল্পিত ভাবে ওদের নামে নিয়ে
আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এখন এগুলো করতে গেলে আবার উপরে মব চলবে নাকি? যত মবে চলুক, এই মবের জব দেওয়া হবে, আমি কাউকে দেখে ভয় করবো না। আমার জীবন প্রায় শেষের দিকে। এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই। আমি কি করবো কন্ত? আমার দেখে কি লাভ আছে আমার লাইফে? তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না। এই 7টা 8টা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের উপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিছে। এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া, আমাদেরকে যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফেলাই দিছে। 1000 নিলে 1200। আপনি হয়তো কবেন নেশকে, বিপদের সময় তো কোনো ব্যাংক আমাকে দেয় না। একজন কিস্তি নেওয়ার পর ওই ব্যাংকে যায় যদি আমার ছেলেটা মরতেছে, আমার 20 টাকা ধার দেন, ওই কিস্তিওয়ালারা কি দেয়? একজনের কাছ থেকে দিতে হলে লাভ দিতে হয়। 1000 নিলে 1200, 1500 নিলে 2000। এই যে সুদের মধ্যে উনি আমাকে পরিকল্পিত ভাবে ফেলাইছে, উনি কি এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে? এটা দেশবাসীর কাছে আমি জানতে চাই। রিক্সা লাগার জীবনটা শেষ করে লাইছে একদম। ভাই প্রত্যেকটা কথা আগুন। আপনি কি এই পর্যন্ত কিছু বলবেন সুদ নিয়ে, মোহাম্মদ ইউনূসের যে ব্যবসাটা? আচ্ছা, গ্রামীণ ব্যাংক নিয়ে একটু বলবেন, সুদটা কেমন? উনি নোবেল পেয়ে গেলেন একটা জিনিস নিয়ে, আমরা জানি না। আপনি কখনো কিস্তি নিয়েছিলেন? আমি নেই নাই গ্রামীণ ব্যাংকের, জানি না কেমনে চলে। আমি বলি, আমি একটু চান্স দেন প্লিজ। আমি 1994 সালে ডেস্টিনি, তখন এত বাজারে ছড়ে নাই। এনজিওলারা এসে আমাকে বললো, আমার এলাকায় হুট করে এসে আমাকে বলতেছে আপনার মাসে আমি বলছি এনজিওতে চাকরি করেন। আমি বলছি আমি এনজিওতে চাকরি করবো না কেন? কিস্তি নেওয়ার চাকরির মধ্যে আমি নাই, এগুলো মানুষকে শোষণ করে নিপীড়ন করে, আর তার মধ্যে আমি ছাত্র ইউনিয়ন করা মানুষ, আমি যে করে আসছি, আমি বললাম যে এগুলো আমি নাই। আমার কি বলে জানো, আপনার চাকরি করতে হবো না, শুধু আপনি থাকেন মাসে, আপনি বুঝেন 93-94 সালে মাসে 4000 টাকা কিন্তু একেবারে কম ছিল না, অনেক টাকা, তখন অনেক টাকা, তাই না? 4000 সম্ভবত এক ভরি, মানে অন্তত মানে 2/3 স্বর্ণ কিনতে পাওয়া যেত, কারণ টাকার বিলে তো স্বর্ণ দেওয়া হয়। আমাকে বললো আপনাকে আমরা 4000 টাকা দিব। তা আমি লোকটা কিছুদিনের জন্য সামলাইতে পারলাম, আমি ঢুকলাম। 3 মাস নেওয়ার পর দেখলো ও মা, আমার নাম বলে দিয়ে মানুষের কাছে টাকা, আমি সাথে সাথে আমি চলে আসলাম। তো এই যে দেখেন, এইখানে 34% ইন্টারেস্ট নেয়, যেখানে বাংলাদেশে 12% সুদ নিয়ে আমি ব্যবসা করার আমি সাহস পাবো না, আপনিও পাবেন না। বড় বড় ব্যবসায়ীরা ভয় পায় যে 1 ডিজিটে নিয়ে আসেন, সাহস পায় না। 30% 40% প্রফিট করে তারা সাহস পায় না। আর এই গ্রামীণ ব্যাংকের, শুধু গ্রামীণ ব্যাংক না, আমি সকলগুলো উদ্দেশ্যে বলতেছি, এই এনজিও গুলো যেগুলো আনছে, এই যে মানুষের কাছে কিস্তি নেওয়া, আপনি কি জানেন যে বাংলাদেশ, আপনার যেহেতু আপনার চ্যানেল অনেক বড়, আপনার অনেক ভিউয়ার্স, এর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই এটা কত মর্মান্তিক এরা মানুষের জীবন যারা কিস্তি নেয়। আমার এলাকায় আমি এগুলোর উপরে 2 বছর গবেষণা করছি যে কিস্তি নেয় তাদের পরিণতি কি। আপনি জানেন তাদের ঘুম হয় না, তারা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। এমনও ব্যক্তি আছে সপ্তাহে তো শুক্রবার বন্ধ, ওই শুক্রবার সপ্তাহের কিস্তি আছে, মানে 7টা এনজিওর কাছ থেকে সে টাকা নিছে। প্রত্যেকটা মানুষকে, আমরা যে অর্থনীতিতে পড়ছি না ইন্টারমিডিয়েটে, যে দারিদ্রের দুষ্ট চক্র, সেই সার্কেল এদের বন্দি করে ফেলে। আপনি দেখবেন প্রত্যেকটা এনজিও এদের টাকা দিচ্ছে, ব্যাংক যেখানে টাকা দেয় না। 18% ব্যাংক, 17%, 13%, 14%, 12% ব্যাংক লসে থাকে। এনজিও গুলো ফুলে ফেপে উঠে গেছে। বাংলাদেশের কোনো একটা এনজিও লসে নাই। তারা সর্বনিম্ন যে লোন ডাইরেক্ট নেয়, কিস্তিতে টাকা নেয়, প্রতি সপ্তাহে কিস্তি। প্রথমে 1 লাখ টাকা নিলে একটা অংশ আগে কেটে রেখে দিবে, কয়টা জামানত প্রথমেই কেটে রাখছে। তারপর আবার আপনাকে সাপ্তাহিক কিস্তি, এই সাপ্তাহিক কিস্তি, পরে একটু বেশি টাকা নিলে মাসিক কিস্তি। এইগুলো চক্রবৃদ্ধি হারে দেখা গেছে 34 থেকে 42% ইন্টারেস্ট নেয় বছরে। আচ্ছা, এই ব্যক্তিটি যখন, আমি বারবার ফেসবুকে লিখেছি, যে ব্যক্তিটি 1 লক্ষ টাকা 34,000 টাকা বা 32,000 টাকা বা 36,000 টাকা লোন দেয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ দেয়, সেই লোকটা ব্যাংকে গেলে ওই লোকটাকে কেউ ইন্টারেস্টে, তাকে কেউ টাকা দেয় না। এটা একটা মর্মান্তিক বেদনাদায়ক ব্যাপার। এই সমস্ত ব্যাংকদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কুফল হচ্ছে এই এনজিও সংস্থা। আর দেখেন এই যত এনজিও সংস্থা আছে, ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট, আবার গল্প করে বদমাইশ ইউনুস একে কোন হিসেবে পুরস্কার দিল? একে তো শোষক হিসেবে আরে পুরস্কার দেওয়া উচিত, যে পৃথিবীর মানুষকে সে শোষণ করছে, মানুষের ঘুম হারাম করছে। আপনি কি জানেন বহু মানুষ ঘুমায় গ্রামের, এমন কোন অনেক গ্রামে গিয়ে দেখবেন শতভাগ নারীর, আমি নাম সব বলে দিতে পারি কিন্তু সঙ্গত কারণে নামটা বলা যাচ্ছে না, আমার কাছে ডাটা আছে, আপনাকে আমি ব্যক্তিগতভাবে কেউ চাইলে দিতে পারি, যারা এটা রিসার্চ করতে চায়। নাম, ছবি নেই, আমি ঠিকানা দিতে পারবো, নাম সহ আমার কাছে আছে। এটা আমি জামালপুরের কথা বললাম। এমন কোনো গ্রাম আছে 100% নারী, 100% গৃহিণী, তারা সবাই ইন্টারেস্ট নিয়ে কিস্তিতে আছে, ঋণগ্রস্ত। শুধু তাই না, মেয়ের জন্য নিয়েছে, মানে একই ঘরে 2টা ঋণগ্রস্ত ব্যক্তি। আপনি বলেন তো কিভাবে একটা লোক ঘুমাবে? প্রত্যেক শুক্রবার আসলে বা বৃহস্পতিবার আসলে, শনিবার আসলে, মানে প্রত্যেক দিন, এভরিডে এক্সেপ্ট শুক্র ফ্রাইডে, প্রত্যেকদিন সকালবেলা এসে হাজির কিস্তি গ্রহীতা। প্রত্যেকদিন দুপুর বা বিকেল, কারো এমন আছে একদিনে 3টা কিস্তি দেয়। আচ্ছা, এই লোকগুলো কোথায় টাকা পাবে? এই লোকগুলো, আপনি দেখেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটা তথ্য দেয়, এই গ্রামীণ ব্যাংক কিন্তু উন্নত কয়েকটা দেশে গিয়েছিল, সেখানে গিয়ে ফ্লপ করে ফিরে আসছে। কারণ উন্নত বিশ্বের লোক তো মূর্খ না, এত বোকা না, সরকার অত বোকা না, গণতান্ত্রিক ব্যবস্থা দেখে তাকে কাজ করতে দিয়েছে। কিন্তু একটা লোক লোন নেয় নাই, গ্রামীণ ব্যাংক লস করে চলে আসছে বাংলাদেশে, যেখানে গরিব দেশ। জি, এখানে আমি বাংলাদেশের এনজিওতে যারা চাকরি করেন তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম।
এবং কিভাবে তারা ঋণ গ্রহণ করেন এবং ইউনুস কেন এই নোবেল শান্তিটা কোথায়, শান্তির মা বাপ খোঁজার চেষ্টা করলো আর কি, বুঝছেন? তো শান্তির মা বাপ খুঁজতে গেলে তো আবার অনেক জিনিস চলে যায়। যেমন আমরা জানতাম এই সরকারের পতন হইলে আমরা লাখ লাখ রয়ের সদস্য খুঁজে পাবো বাংলাদেশে, ইন্ডিয়ান আর্মি খুঁজে পাবো, পাই গেলাম আমেরিকান আর্মি, সাদা আবার, তাও কি ভালো না? মানে আচ্ছা, তো বাংলাদেশের এনজিও গুলো গ্রামীণ ব্যাংককে ফলো করতো কেমনে জানেন? শান্তির বিষয়টা হচ্ছে কি, তারা যে কিন্তু আপনারা মারবে না, কিস্তি নিতে যাবে, তাদের কাজই হচ্ছে তাদের বলে দেওয়া অফিস থেকে কোনো মারধর না, যে বসে থাকবা, তার ঘরে যাই বসে থাকবা, কিচ্ছু কাজ নেই, তোমার বেতন দেবো, বসে থাকবে। এখন একটা উটকো লোক আইসা একটা চেয়ার দিছে, সে বসে আছে, টাকা না দিলে সে যাবে না। তো সিস্টেমটা দেখছেন কত বড় ধুরন্ধর ইউনুস, জোকের মতো গিয়ে বসে, জোকের মতো। এবং দেখেন আপনি, আমি নিজে ওই যে ভাই জোকের উদাহরণটা ভালো, আমি একটু বলে রাখি যারা গ্রামে থাকেন না, জোকের বিষয়টা কি, সাপ কামড় দেয়, জোকও কামড় দেয়, কিন্তু জোকই প্রথমেই কামড়টা দেয়, যেমন আপনার কিস্তিটা দিয়ে দেয় কামড়, তারপরে আস্তে করে চুষেন, আপনি কোনো টের পান না, ব্যথা নাই। এই ছোট একটা জোক ফুলতে ফুলতে এত মোটা হয়ে যায়, এত বড় হয়ে যায়। এরা হচ্ছে গ্রামীণ ব্যাংক। অথচ আপনি দেখেন হাজার হাজার শত কোটি টাকা মেরে দিচ্ছে, তাদের ধারে কাছে কিন্তু কেউ যেতে পারে না, বরং টাকা তুলতে গেলে মায়ের খায় আসে ব্যাংকের লোক, উল্টা বাইদে ফেলে। কিন্তু এই কিস্তিওয়ালারা, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই দেশের অর্থনীতি, আরেকটা জিনিস দেখেন, আনু মোহাম্মদ এবং বদরুদ্দিন উমর, আমি তাকে বদ উমর বলি, এরা দুইজনই আমার রেসপেক্টে, এরা আমার আদর্শ ছিল, একদা তারা আমার আদর্শ ছিল, বাম রাজনীতিতে আসছি তো তাদের দেখেই। এই বদরুদ্দিন উমর কিন্তু লেগেছিল গ্রামীণ ব্যাংকের দারিদ্র বিমোচনের বাণিজ্য। এখন দেখেন তিনি নীরব, একটা কথা বলতেছে না। বদরুদ্দিন উমর তো মরে যায় নাই, এখন ইউনুসের একটা সমালোচনা করে না। আনু মোহাম্মদ সাহেবেরা, আমি যাদের চিঙ্কুবাম বলে আদর করে, তিনি তো এখন মোটামুটি আনু বিহারি হয়ে গেছে। তিনি এখন বিহারি, মুক্তিযোদ্ধা বাদ দিয়ে, আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের মানুষদের বিহারি প্রেমী হয়ে গেছেন। বাংলা ভাষা সংস্কৃতির সময় তারা খুঁজে পাওয়া যায় না, বাংলা গান যখন সমস্যা খুঁজে পাওয়া যায় না, যখন লালন সঙ্গীতের দায়ে, গাওয়ার দায়ে, আপনি জানেন, আপনি আন্দোলন করেছেন, লালন সঙ্গীত গাওয়ার দায়ে জেলে যায়, তখন তার পক্ষে কোনোদিন বলা নাই বিহারি দরদ আনু বিহারি ছুটে গেছে। এই আনু সাহেব কিন্তু এখন বন্দর নেওয়ার কথা। আপনি ফাইন একটা উদাহরণ দিচ্ছেন, ভালো লাগলো যে আমরা স্বপ্নে দেখলাম আসবে ভারতীয় আর্মি, বাস্তবে চলে আসছে আমেরিকান আর্মি। কি মজার না? ভালো একটা উদাহরণ দিচ্ছেন আপনি, ধন্যবাদ আপনাকে। তবে এই লোকটাকে তুলেন, এই লোকটা, আপনার কথা ঠিক যে উনি এত সুন্দরভাবে কথা বলছে যে মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি আর শান্তির দূত। কিন্তু দেশটা এখন কোথায় চলে গেছে? রিক্সালার যে কথা বলছে, এগুলো কথা তো বুদ্ধিজীবীর বলা উচিত। উনি যেটা বলছে তা আমি বলতে পারিনি, এত সুন্দর সাজায় কথা। এটা তো বদরুদ্দিন উমরের বলার কথা, এটা তো আনু মোহাম্মদ সাহেবের কথা বলে, এটা তো ওই যে ফ্রড মাজারের বলার কথা, এটা তো ওই যে আরেকটা কি আছে, পকেটে টাকা মুখে ডলার থাকলে কথা বাইর হয়, ডলারগুলো তো বলাই থাম থাম থাম। এক সেকেন্ড, আপনি আরেকটা কথা মনে করে দিলেন। তাহলে কি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা পলাতক, টাকার জন্য চুপ, তাদের পকেটে টাকা দেখে চুপ, কর্মীর দাম দিতেছে না, মফস্বলের কোনো আওয়ামী লীগের কর্মী, কোনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য তারা দায়ভার নিচ্ছে না, একটা ফোনও দেয় না। আমাকে অনেকেই বলেছে যে তাদের নেতারা একটা ফোনও দেয় না তাদের, যে কেমন আছিস, কিভাবে, কয়টুক বললেও শান্তি পাইতাম। অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমাকে ইদানিং পছন্দ করে, তো তারা আমাকে বলছে ভাই আমাদের নেতারা কোনোদিন খোঁজ নেয় না। আর একটা জিনিস দেখেন, তারা কিন্তু কথাও বলে না, যা বলতেছে আওয়ামী লীগের সাধারণ কর্মী অথবা যারা আওয়ামী লীগ করে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে তারা। এরা কিন্তু কেউ কথা বলতেছে না, আমি বুঝতে পারলাম না এরা কি বলে জানেন? মনে হয় দুই একজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলে শেখ হাসিনা আমাদের নির্দেশ দেয়নি। আমার তখন এমন মেজাজ খারাপ হয়েছে রে ভাই, এখন যখন টাকা মাইরা খাইছস, যখন ব্যাংক লোন মাইরা খাইছস, জমি দখল করছস, তারা শেখ হাসিনা কয়ে দিছিল? ওটা তো তারা শেখ হাসিনা কয়ে দেয় নাই, ওটা তো জয় তরে বলে দেয় নাই, সজীব জয় বলে দেয় নাই। তাহলে ওইটা যখন বলে দেয় নাই করছস, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে মুখ এত ব্যথা কেন, এত ব্যথা লাগে কেন? এই জন্য ভাই আমিও ইদানিং আর আমার আওয়ামী লীগের নেতারা কেউ খোঁজ খবর রাখে না, ফোনও দেয় না, কর্মীরা দুই একজন ফোন দেয়, কিন্তু নেতারা এখন থেকে যে এই কথা বললে ফেলছে তো করি, সর্বনাশ হয়ে গেছে। আপনারা একটা কথা আবারও জনগণদের মনে করাই দিতে চাই, সারা জীবন পরীক্ষার খাতায় মুখস্থ করলেন, লিখবেন ভারতের আর্মি, ভারতের আর্মি, ভারতের আর্মি, আইসে গেছে কিন্তু আমেরিকান আর্মি। জি আচ্ছা স্যার বলেন। জি অনেক ধন্যবাদ। আপনি এই নেতাকর্মীদের দুর্বৃত্তায়ন বলছিলেন, আপনি কলকাতায় ছিলেন, আমিও ছিলাম, আমরা যারা ছিলাম আমরা জানি কতটা কষ্ট সেখানে করেছি, কতটা মানবেতর জীবনযাপন করেছি। স্ক্রিনে আমরা চেষ্টা করি পরিচ্ছন্ন আউটপুট দিতে, মানে একটা মানে ক্যামেরা একটু ভালো দেখা যায়, তার মানে ব্যক্তি জীবনে খুব আনন্দে ছিলাম, বিষয়টা এরকম নয়। একজন যোদ্ধা সবসময় দেখবেন তার গান, বন্দুক ঘষে সুন্দর করে রাখে, পরিষ্কার করে রাখে, যেন তার অস্ত্রটা সঠিক সময় সঠিকভাবে কাজে লাগে, তেল দিয়ে রাখে, মানে যা দিতে হয় আর কি। আমি জানি না, আমি কোনোদিন বন্দুক হাতে নিই নাই। তো আমাদের অ্যাক্টিভিজমের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, মানে এটা চেষ্টা করি। তো আমি দেখলাম আওয়ামী লীগের মধ্যে যারা গুন্ডা ছিল, শামীম ওসমান আগে পালাইছে। শামীম ওসমান যদি পালায় নাই বলে কেউ, তাহলে আমি আর মানবই না। মানে সে বলছে শামীম ওসমান পালায় না, শামীম ওসমান কিন্তু এখন নাই। নিক্সন চৌধুরী আরেক গুন্ডা, চিনি আমরা। সেই নিক্সন চৌধুরী ভারতের কলকাতায়, এখন ভারতের কলকাতায় নেই,
তো সে 35,000 টাকা প্রত্যেক দিন শুধু রিসোর্টের ভাড়া দিত, তার সুইট এবং কি বলেন? খাবার দাবার এবং নারী। হ্যাঁ, আমার কাছে একদম পুরো কনক্রিট ডেটা আছে। আহা 35,000 টাকা শুধু ভাড়া। নারী আর মদের পেছনে কি ব্যয় করেছে সেটা বাদ দিলাম। কেন রে বেটা, এই 35,000 টাকা 1,000 টাকা হোটেলে থাক, বাকি 34,000 টাকা কর্মীদের দে, যে জেলে গেছে, যার পরিবার না খেয়ে আছে। সুসময়ে যেন আমি তৃণমূলের কর্মীরা যদি কেউ দেখে থাকেন বলবো যে এই ধরনের নেতাদের আমি পিটাপিটির পক্ষে না, জুতা দিয়ে তাড়া করবেন, পিটাইয়েন না। হ্যাঁ, তো যাই হোক, এটা করবে যে আওয়ামী লীগের সাধারণ কর্মী জায়গাটা বলতে চাইছিলাম, আপনি মনে করে দিলেন। এই 35,000 টাকা যদি কোনো আওয়ামী লীগের মফস্বলের কর্মীকে দিত 2 মাস, একজনের 2 মাস করে চলবে একদিনের টাকায়, ঠিক আছে? একদিনে মফস্বলে চলবে 15,000 টাকা হলে মফস্বলে একটা সংসার চলে। আর আপনি যেটা বললেন যে কর্মীরা, আমরাও মারামারির পক্ষে না, আমিও না, মানবিক মানুষ, আমরা মানববাদী নিয়ে কথা বলি, কিন্তু সাধারণ কর্মীরা তো এবার কাউকে ছাড়বে না। সাধারণ কর্মীরা এবার জামাতিদের শুধু পেটাবে না, দৌড়াবে না। আমার কেন যেন মনে হয় আওয়ামী লীগের অনেক ভাগা ভাগা নেতাকে দৌড়াবে। আওয়ামী লীগের যারা কর্মী না খেয়ে আছে ভাই, আমার কাছে অনেকে মনে করে আমার কাছে অনেক টাকা, আওয়ামী লীগের আমার অনেক টাকা দেয়। যেমন আপনারা মানুষ মনে করে ইহুদি নাসারারা আপনারা কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, আমেরিকায় বাড়ি, ইন্ডিয়াতে বাড়ি। আমার কাছে বলছে ইট ইজ নট, আই এম নট জোকিং উইথ ইউ, আই এম নট জোকিং। চাঙ্গি মাঠের মতো বলি। আমার কাছে কি বলছে জানেন? ফরিদ ভাই আপনি তো কষ্টে আছেন, কি বলেন? আসাদ নূর তো কোটি কোটি টাকার মালিক, কি বলেন? আমি কোটি কোটি মানে আসাদ নূরের আমেরিকা বাড়ি আছে, ভারতে বাড়ি আছে, তারপরে এই বুঝেন না কি কি বলতে পারে। আর কোন কোন নাম বলছে ভাই। আচ্ছা আপনি কি কখনো সুইডেনে আপনার বাড়ি আছে? আপনার সুইডেনে বাড়ি আছে, আমাকে বলছে আমেরিকা, সুইডেন আর ভারতে বাড়ি আছে। এই 3 দেশের কথা আমারে বলছে। আপনি আমার বলছেন ফরিদ ভাই ভারতে থাকতে পারবেন না, থাকেন না, খুব কষ্ট পাবেন। আর আপনি আমাকে ওই পরামর্শ না দিলাম, বিপদে পড়ে যেতাম, একের সমূহ বিপদে পড়ে যেতাম। মানে আমি না ঘটকায় যেতাম, আর আমি অসুস্থ মানুষ, আরো বিপদে পড়ে যেতাম। যাই হোক, আসলে আওয়ামী লীগে বিশ্বাস করেন ভাই, মানে একদিকে মব জাস্টিস তথাকথিত, আসলে মব জাস্টিস না, তো এটা বলতে হবে মব মায়ের পিটিং, আমরা এইভাবে ইংরেজিটা করি আর কি, মারামারি, মব ভায়োলেন্স। মব ভায়োলেন্স। হ্যাঁ, আসলে এই যে আওয়ামী লীগের কর্মীরা, আপনি জানেন কত কষ্ট তাদের ভাই। মানে বিশ্বাস করেন, আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের মৌলবাদ তোষণের প্রতি আমারও রাগ আছে, কিন্তু এখন তাদের করুণ পরিণতির কথা আপনি যেমন একটা বলেন, 35,000 খরচ করে শুধু হোটেল ভাড়া, রিসোর্ট ভাড়া। ভাই আমি এমন লোকও জানি যে আমাকে বলছে ভাই আমি 7 দিন যাবত আমার পরিবারে, না 15 দিন যাবত আমার পরিবারে মাছ চোখে দেখে না, মাংস তো বহুত দূর। 15 দিনে সে একবার মাছ কিনা খাইতে পারে না, তারপর আবার পালায় থাকে। একটা পরিবার আছে, আপনি নাম বলে চিনবেন, সঙ্গে তো পালা গেল না, তারা পুরো পরিবার বিচ্ছিন্নভাবে পালায় থাকে। তারা মোটামুটি মাঝারি সাইজের নেতা, পালায় যেতে পারে নাই। তারা একজন জেলে আছে পরিবারের, আর প্রত্যেকটা মানুষ যারাই মানে যাদের বয়স 20-এর উপরে 25-এর, তারা সবাই বললো ভাই আমরা যে কি মানবতার জীবনযাপন করতেছি চিন্তা করতে পারবেন না। মানে আসলে তাহলে কর্মীদের অবস্থা কি ভাই? ওই যে লোকের কথা বললাম, তার বাড়ি আছে, গাড়ি আছে, তার ব্যাংকে টাকা আছে, জমি আছে, তার এই অবস্থা হইলে সাধারণ মানুষ কোথায় আছে? সাধারণ মানুষের উপায় কি? সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আর আপনি দেখেন, আমার না খুব কষ্ট হয় ভাই, আমি যখন, আপনি জানেন আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে আমি বিভিন্ন জেলায় গেছি, আপনি অবশ্যই জানেন। আমি কিন্তু অনেক সেন্ট্রাল মেম্বারকে সতর্ক করছি। আমি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের আমি সম্রাটের কাছে যাইতে পারিনি এইভাবে, কারণ যখন ক্ষমতায় থাকে তাদের কাছে যাওয়া খুব কঠিন, এটা আপনিও জানেন। তো আমি যাদের কাছে যেতে পেরেছি, বিশেষ করে যাদের প্রভাব বেশি, তাদের বোঝাতে চেষ্টা করছি। আমি গিয়ে বললাম একবার, আওয়ামী লীগের এক প্রখ্যাত নেতা, আমি নাম এখন বললে বলবে যে এখন বিপদ আছে, তাই বলছে যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই দিন আমি সামনে গিয়ে বলবো, অবশ্যই বলবো যদি বেঁচে থাকি, যে আপনাকে বলছিলাম, মানে ওই লোককে বলছিলাম। আমি তাকে বললাম ভাই জামাত কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আপনাদের গ্রাস করে ফেলতেছে, সতর্ক হন। আমাকে কি বলছে জান? আমি জানি উনি এই ভিডিওটা দেখবেন, আমি জানি ভাই আপনি এটা দেখবেন, আমি কিন্তু যা বলছি প্রকাশ্যই বলছি, এবং আওয়ামী লীগের পাওয়ার আসবে, আমি জানি আপনি আবার নেতা হবেন, ক্ষমতা পাবেন, সেই দিন আবার বলবো আমি। এটা তার উদ্দেশ্যে বললাম। কি বললাম আমার জানেন? না 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 না, বিএনপিকে আমরা শেষ করে দিয়েছি, বিএনপিকে আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি, জামাত কোথেকে আসবে? আমি বললাম জামাত আপনাদের অজগরের মতো ধরে আছে, আপনারা জানেনই না। আর বলে তোমরা জামাতের নাম শুনলেই তোমার শরীরে জ্বর আসে, এইভাবে শব্দটা ব্যবহার করছিল আমাকে। আমি বললাম আমার তো জামাতের নাম শুনলে আমার জ্বর আসবে কেন? মুক্তিযুদ্ধের বিরোধী যে কোনো ব্যক্তি, তারা দেখলে আমার শরীরে জ্বর আসে এবং আসবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা কাউকে ছাড় দেবো না, কোনোভাবেই আপোষ করবো না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কারোর সাথে আপোষ নাই, আপনার সাথে আমার যত পক্ষ বিপক্ষ যাই থাকুক, মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিব না, এটা তাকে বলেছিলাম। যাই হোক, পরে আর আমাকে তার অফিসে কোনোদিন এলাই করে নাই। আমি জানতাম সে অফিসে আছে, ফোন দেই, আমি তো অফিসে নাই, কালকে আইসো। আমি বলছি তার মনক্ষুণ্ণ হয়েছে। এই হচ্ছে সৈয়দ আশরাফের গুরুত্ব দেয় নাই, মঈনুদ্দিন খান বাদলের কথা গুরুত্ব দেন, আমি শেখ ফরিদ তো নৈশি, আপনি আসাদ নূর তো নৈশি, আপনি বঙ্গবন্ধুর ছবি আঁকানোর জন্য মাইর খাইছেন, সবাই সমালোচনা করে আমরা আওয়ামী লীগের সমালোচক, বঙ্গবন্ধুর ছবি আঁকার জন্য আপনি মাইর খাইছেন এটা তো আমরা জানি, ঠিক আছে? তখন মাইর খেলে দুঃখ ছিল না ফরিদ ভাই, মাইর খেলে দুঃখ ছিল না, পাসপোর্টটা নিয়ে নিছে ডিজিএফআই, এবং সে আমারে 90 পৃষ্ঠার
প্রিন্ট নিয়ে আসছে, আমি কোথায় কি কমেন্ট করি, কোনো অসুবিধা নেই। বঙ্গবন্ধু ছবি আঁকছি কেন? আমি মহিলার দিকে তাকে বললাম যে বোধহয় এটা ভালো হয় না, আমি পরে ভালো আঁকার চেষ্টা করবো। ভালো না, ছবি ভালো আঁকছেন, কি বলেন আপনি? এটা আপলোড করছেন কেন ফেসবুকে? আমি বললাম আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু আমাদের নেতা, এবং আমি যে ভালোবাসি তো জনগণ সাক্ষী। আমি সারা জীবন আওয়ামী লীগের সমালোচনা করছি, বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা কোনোদিন বলিনি, কারণ আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সেটা বলার সুযোগ নাই। তো সে বললো যে না, এইটা যদি আপনি ফেসবুকে দেন তাহলে প্রমাণ করে আওয়ামী লীগ নাস্তিকের দল। আমি বললাম আমি তো আওয়ামী লীগ করি না। বলছে না না না, আপনি না করলে কি হবে, হুজুরা তো বলবে যে আপনি আওয়ামী লীগের লোক। বঙ্গবন্ধুকে একজন নাস্তিক আপলোড করতে হবে না, তাহলে নাকি আওয়ামী লীগ নাস্তিক হয়ে যায়। তাদের আওয়ামী লীগের অবস্থান দেখেন কতটা ঘুনে খাইছিল। আরেকটা জিনিস দেখাই, ফরিদ ভাই আপনি বলছিলেন অনেককে আপনি সতর্ক করছেন। আমরা সাধারণ মানুষ, আমরা এই সোশ্যাল মিডিয়ায় ভ্যালভ্যাল করি, মানুষ মনে করে যে আমরা বোধহয় সোশ্যাল মিডিয়ায় মানে দূর থেকে। আমরা তো গণজাগরণ মঞ্চে সশরীরে আন্দোলনই করছি, আমরা তো ওই অনলাইন অ্যাক্টিভিস্ট না। আমরা মাঠের মানুষ, আমরা মাঠে এবং অনলাইন দুইটা অ্যাক্টিভ, আমরা দুই জায়গায় সক্রিয় এবং সিরিয়াস। কিন্তু এখন ওই যে কল্লা ফেলে দেওয়ার, এই যেমন শেখ হাসিনা যে কারণে দেশে নাই, কেন নাই? কারণ উনি জানেন উনি থাকলে মেরে ফেলবে, তো আমরা একই কারণে দেশে নাই, থাকলে মেরে ফেলবে। শেখ হাসিনার অন্তর্বাস যারা উড়াইছিল তারা কি বিপ্লবী? না, তারা প্রচন্ড ধর্মান্ধ এবং তারা নারী বিদ্বেষী। ধর্মান্ধতা থেকেই নারী বিদ্বেষ আসে। আমরা ধর্মের বিরুদ্ধে না, ধর্ম কেউ পালন করলে করুক। কিন্তু দেখেন এই যে আবু সাইদ বর্তমান বীর, সে 15 তারিখ বলছে কি বাংলাদেশে 3 ধরনের মানুষ বসবাস করে: মুক্তিযোদ্ধা 2.35 লাখ, 2,35,000 রাজাকার, 16,96,000 রাজাকার, 96 লক্ষ, রোহিঙ্গা 12 লক্ষ। আপনি কোন ক্যাটাগরিতে? মানে মুক্তিযুদ্ধ ছাড়া, যোদ্ধা ছাড়া সবাই রাজাকার, এটা বলেছে এই রাজাকারের ছেলে আবু সাইদ। তার যে এই যে জঙ্গিপনা, এটা নিয়ে কিন্তু আমি 16 জুলাই সে মরার পরে আমি দেখিয়েছিলাম সে কুখ্যাত জঙ্গি হারুন ইজারের অনুসারী, সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো একজন জঙ্গিবাদী ইসলাম প্রচারকের অনুসারী ফ্যান। সে অন্যান্য জঙ্গিদের ভিডিও শেয়ার করে। কই আওয়ামী লীগের নেতা কর্মীরা কই ছিল? আমি একজন সাধারণ অ্যাক্টিভিস্ট, আমি আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে আমি বলেছিলাম আপনারা পতন নিশ্চিত। 25 জুলাই আমি বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা এই ধর্মান্ধদের থামান এবং যারা এই ধর্মান্ধদের পাতা ফাঁদে পা দিচ্ছে তাদেরকে বোঝান, তাদেরকে উইদে করেন না, রাজাকার বনাম মুক্তিযুদ্ধ করেন না। তারা অনেক নিরীহ মানুষ, তাদের বুঝতেছে না, লাশ দেখে তাদের পক্ষ নিচ্ছে। শোনেন বলছে আপনি আওয়ামী লীগের চেনেন, বঙ্গবন্ধু কন্যারা চেনেন না, ফাটাই ফেলবে। আমরা ফাটানোটা দেখলাম। যাই হোক, তারা যেটা করেছে এটা তাদের দায়িত্ব। আমরা একটু দেখি তাহলে এই ভদ্রলোক রিক্সাওয়ালা, যিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, কৃষক, রিক্সাওয়ালারাই আমাদের দেশের আমি মনে করি একজন মন্ত্রীর চেয়ে অবশ্যই হুমায়ুন আজাদের মতো সেই কথাই যে একজন কৃষক একজন মন্ত্রীর চেয়ে অনেক। বাক্যটা বলে দেন যে ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে একজন আমলার চাইতে কৃষকের গুরুত্ব বেশি এই বাংলাদেশে। জি, আমলার চেয়ে মন্ত্রীর চেয়ে কৃষকের। হ্যাঁ, এটা তো উপকারী ঋণ না, উপকারী ঋণ তো আর আনিছে, উপকারী ঋণ তো আর আনিছে। ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে, 50 বছরের সুদ করবো, আর আমার 20,000 টাকা কিস্তি দিচ্ছে, 1 বছরের সুদ করুন লাগবে। বুঝেন না উপকারী কোনটা? ও মরে গেল আর বাপে সুদ করবে, ওর পোলাই সুদ করবো, আর আমি মরলে আমার লাশ গামছা দিয়ে ভাগাভাগি করা হইছে, তারপরে কিস্তি না দিয়ে কিস্তি। আপনি ব্যাংকের অর্থ হিসাব করেন, আপনি কিস্তি দিচ্ছেন কোন জায়গাতে আমাদেরকে? আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না। এই দেশটা নতুন করে 2024-এর বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা বাংলাদেশে ঘুরতে আসছিল, ওনার নাম ডোনাল্ড লো। আপনারা এটা জানেন যে ডোনাল্ড লো $200 এটা দান করে গেছে। এটা কেউ কাম করে আনে না, অর্জন করে আনে নাই। ওই অল্পই হোক, এখানে 10 টাকা হোক, কিন্তু এটা তো উনি দান করছে। ওটা কত পরিমাণটা ওরকম না, 200 কি হতে পারে? হ্যাঁ, এটা ওই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আর এই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে কইছে। এই আমরা এই যে রিক্সা চালক, আমাদের ব্যাংকের হিসাব করছেন? আপনারা যে অর্থনীতির শ্বেতপত্রটা ঘোষণা করলেন, আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এটা হিসাব করে দেখছেন? নাকি আপনারা শুধু খালি অর্থনীতির শ্বেতপত্র দিয়ে দিচ্ছেন? এভাবে ঠকানি বাদ দেন। হ্যাঁ, শ্বেতপত্র বুঝবো না কেন? দর্শকের উদ্দেশ্যে বললাম, এই দেশের সুবিধাবাদীদের সম্পদের হিসাব, কার কয় টাকা আছে, কার কত লাগবো, আর আমাদের যে নাই, আমাদের কোনো হিসাব নাই। এটার নাম শ্বেতপত্র। এই শ্বেতপত্র অন্য ব্যাখ্যা করবে। সবাই চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু ভালো। এখানে রিক্সাওয়ালা ভাই যেটি বলেছেন, USAID-এর মাধ্যমে $202 বিলিয়ন এটি মানে ওইটা তিনি মানে বিলিয়নটা বাদ দিয়েছিলেন। কাজ যে করছে 9 মাসে একটা দেখান। বিদেশ থেকে অনেক বিনিয়োগ আসতেছে, বিদেশ তো সবাই ওনারে দিবে, কিন্তু অর্থ আকারে কেউ দেশে পাঠাবে না। আপনার কাগজে যদি বেলুন ফোলায় এক বেলুন দিয়ে দেন, তাতে আমাদের লাভ কি? এই 9 মাসে একটা বিদেশি বিনিয়োগ এই দেশে দেখান তো। চুনি যাওয়ার পরে এই জিনিসটা দিচ্ছে, আমরা পাইছি। এই রিক্সা চালক ভাইরা, আপনারা কি পাইছেন? জোরে করে আওয়াজ দেন, কি পাইছেন? তাহলে উনি কি পাইলো? চাইনাতে যেটা নিয়েছে ওই যে $138 কোটি চাইনা দিচ্ছে।
এটা আমি শুনছি যে চায়না দিছে। ফিনল্যান্ডে তো অনেক কিছু দিয়েছে। তো এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কর্মসংস্থান হয়ে যাবে। এটা তো শুরু হইলো, দিবে তো আপনাদের এত। না না, আমরা ধৈর্য হচ্ছি না, তো আমরা এটার জন্য কোনো আন্দোলন ডাক দিচ্ছি না। আমরা আমাদের যে মানবাধিকার নাই ওটা লেগে চিল্লাচিল্লি করতেছি। কিন্তু চায়না যেহেতু দিছে $138 কোটি, এটা আমি শুনছি, তো একদিন পেপারে লেখাও দেখছি। তো এটা যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে আশা করি অটো রিক্সা আর রিক্সার মধ্যে যে বিদ্যমান পরিস্থিতিটা আছে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না। তার কারণ হলো যাদের কর্ম হবে না ওই জায়গাতে বিনিয়োগ করলে আমরা মনে হয় কিস্তিমুক্ত ঋণ পাবো। তা আমি আপনাদের মাধ্যমে জানাবো, এই চায়নার অর্থটা দরিদ্র বিমোচনের কাজে লাগার আগ পর্যন্ত এই যে কিস্তির ব্যাংকগুলোর কিস্তি আছে এগুলো আপনারা দেওয়া বন্ধ করে দিবেন। হয়তো আমাকে ওইটা দিয়ে দরিদ্র বিমোচন করবে, নাইলে এই যে কিস্তি না দিলেই এই হিসাবটা সঠিকভাবে পাওয়া যাবে। তা নইলে এরা আবার ব্যাংকের মাধ্যমে নিয়ে এরা আবার আমাকে কিস্তি দিব। হয়তো আগে দিছে 50,000, 80,000, এখন দিব 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কিন্তু আমাকে জালে ফেলাবো। আমরা এবার জালমুক্ত একটা ব্যবস্থা চাই। এই 24-এর বিপ্লব এই দেশবাসীকে নতুন একটা স্বপ্ন দেখাইছে। রিক্সাওয়ালারাও কিন্তু রাত্রে ঘুমায়, এরাও কিন্তু একটা নতুন স্বপ্ন দেখছে। কথাটা খেয়াল করেন, রিক্সাওয়ালারা কিন্তু রাত্রে ঘুমায়, রিক্সাওয়ালারা স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখেছিল। এই যে ডোনাল্ড লু 2024-এ ইউএসএ এর মাধ্যমে $202 বিলিয়ন দিছে, যে এর বক্তব্য আমি পাইলাম কই? তুই টাকা দিছিস, ভালো কথা দিছিস, তো সংখ্যাটা আমারে দে, আমি 10 পয়সা পাই, আমি তো দেশের নাগরিক। আমি বলবো যারা বর্তমানে দেশ পরিচালনা করার চিন্তা করতেছে, যারা সংস্কারের কাজ করতেছে এবং যে মেধাবীরা এই কাজে দায়িত্ব নিছে, তারা যেন এই রিক্সা চালকদের একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা নিয়ে আলোচনা করে তারপরে একটা ব্যবস্থা করে করে কোনো ব্যবস্থা করে যদি নির্বাচন দেওয়া হয়, বিগত স্বৈরশাসককে হার মানাবে এমন একটা পরিচয় দেশে চলে আসবে। ভাই, আমি আপনার কাছে শুধু জানতে চাই, এটা তিনি সর্বশেষে যে কথাগুলো বললেন, এই আপনার কি মনে হয় যে বর্তমানে যে কয়েকজন উপদেষ্টা আছেন কেউই এই ব্যক্তির মতো কথা বলতে পারেন? যে কোনো উপদেষ্টার চেয়ে উনি কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না? এই মানে আমি এই কথাটা বলতে চাইছি, তার বক্তব্যটা কবিতার ভাষার মতো হয়ে গেছে। আমি নিজে একজন কবি, কবিতা লিখি, কবিতার ভাষার মতো হয়ে গেছে। রিকশালার একটা স্বপ্ন আছে আজ পর্যন্ত। আপনি এই সমস্ত এনজিও গ্রাম সরকারের কথা বাদ দেন, এই হরিকোটায়, গেলমান কোটায়, বুড়ি কোটায়, এনজিও কোটায় যারা আসে তাদের কথা বাদ দেন, জো বাইডেন কোটায় আসে তাদের কথা বাদ দেন, বাংলাদেশে যে বুদ্ধিজীবী আছে তারাও তো এই লোকটার মতো কথা বলতে পারে নাই। আমি মনে করি আমি নিজেও ব্যর্থ, এত সুন্দর করে কথা বলতে পারবো না। এই কথাগুলো বলা তো উচিত ছিল বাংলাদেশে যারা জীবিত বুদ্ধিজীবী, কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা তো এখন অর্ধমৃত, মৃত বলবো না, কারণ মৃত বুদ্ধিজীবী অনেক শক্তিশালী, আর অর্ধমৃত বা এরা জীবমৃত। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে সমস্ত বুদ্ধিজীবীরা বর্তমান সময় নিয়ে সন্তুষ্ট, এরা 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 বুদ্ধিজীবীর মধ্যে পড়ে না। আপনি দেখেন এই রিকশালা যে কথাটা বললো, এটা নিয়ে বাংলাদেশের একজন ইউনিভার্সিটির অধ্যাপক, এটা আমার আলোচনার বিষয় না আসার আগে তাদের দৃষ্টিতে আসা উচিত ছিল এবং তাদের এগুলো নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু তারা তা করে নাই। এটা আমার কাছে খুবই বেদনাদায়ক লাগলো। যে আমার সবচেয়ে ভালো লাগলো ভাই, একজন রিকশালা বললো যে একজন রিকশালার স্বপ্ন দেখে একজন রিকশালার স্বপ্ন আছে, চমৎকার একটা। আর উনি যেটা বলতেছেন ওই যে $200 বিলিয়ন, সে $200 বলছে এটা একটা বাংলাদেশে বা পৃথিবীতে যেখানে দেয় সেটা হলো এনজিও সংস্থাদের যে টাকা দেয়, সংগঠন আমরা ভুলে গেছি, এটা আপনার শ্যামলিতে আছে, ওইখানে গিয়ে টাকা দেয়। আমাদের এলাকার একজন ওটার পরিচালক ছিল, ঠিক আছে, আমার ঘনিষ্ঠজন, তার কাছে শুনছি, ওইখানে গিয়ে আগে টাকাটা জমা দেয়, তারপরে তারা বিভিন্ন এনজিও সংস্থায় টাকা দেয়। আসলে ক্ষুদ্র ঋণকে দেখেন, আরেকটা আমি একটু সময় নেবো আপনার কাছে 1 মিনিট বেশি। আমি একটা পোস্ট দিয়েছি। আমি যখন তরুণ বয়স কলেজে পড়ি, তখন আমি ছাত্র রাজনীতিতে, বাম রাজনীতিতে আসি নাই। তখন আমি দেখতাম কমিউনিস্ট পার্টির লোকজন বলতো যে এনজিও সংস্থাগুলো হচ্ছে বাম রাজনীতি, তখন বাম শব্দ কম বলতো, বাম একটা আসলে গালি। এই যে বাম লেখে, এটা কিন্তু আসলে নেগেটিভ, এটা এরা কত বড় বোকা, এরা নিজেকে আবার বাম বলে, নির্লজ্জের ব্যাপার। এটা হচ্ছে একটা গালি, মানে পুঁজিপতিরা বামকে একটা গালি হিসেবে শব্দ ব্যবহার করে। তারা নিজেরা সমাজতন্ত্রী বলেন, এরা কত বড় নির্লজ্জ দেখেন, বেহায়া এবং মিথ্যুক, নিজের আত্মপরিচয় ভুগে সমাজতন্ত্রী বলেন। আপনি দেখেন, আপনি আসাদ সাহেব, আপনি আমার কথা বাদ দিলাম, আপনি আমার চেয়ে মোটামুটি ছোট। আচ্ছা আপনি বলেন তো, আপনার বয়স আপনি কোনোদিন দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সব নেতারা আপনি চিনেন, বা বাসদের, জাসদের, যাদের বলেন, জাসদের কথা বাদ দিলাম, বাসদ এবং যারা দাবি করে সমাজতন্ত্রী, বদরুদ্দিন উমর বলেন আর আনু মোহাম্মদ বলেন, একজন লোককে কোনোদিন শুনছেন যে পল্টন ময়দানে দাঁড়ায় বা শাহবাগে দাঁড়ায়, তখন তো শাহবাগ নাই, পল্টন ময়দানে দাঁড়িয়ে বা প্রেসিডেন্ট বলছে আমরা বাংলাদেশের সমাজতন্ত্র কায়েম করে ছাড়বো? আপনি নিজে শুনছেন? আপনি বলেন তো, আপনার জানা মতে শুনছেন কোনোদিন? তাহলে আমি আপনার আরো মোস্ট সিনিয়র, আমিও কিন্তু শুনি নাই। আমি জসিমউদ্দিন মন্ডল ছাড়া, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যারা বাম রাজনীতি করেন তারাও শুনে রাখেন, আপনি যেমন বলেন যে অমুক দলের, আমি বলতেছি জসিমউদ্দিন মন্ডল ছাড়া আমি কারো মুখে শুনি নাই
যে বাংলাদেশের সমাজতন্ত্র কায়েম করতে হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বললাম। আমি যেই দিন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে পরে বাম রাজনীতি আসছি, আমি জীবনে শুনি নাই আচ্ছা এরা সমাজতন্ত্রের শপথ নিয়ে এরা গণতন্ত্রের জন্য চিকরাচিকরি করে কেন? এরাই বলেছে যে বাংলাদেশে এনজিও গুলো আসছে সমাজতন্ত্রকে ধ্বংস করতে। তখন বাম বলে নাই, সমাজতন্ত্রকে। আজকে দেখেন সব বাম রাজনীতিক সবার এনজিও আছে, ফ্রড মাজার এনজিও আছে, আনু মোহাম্মদের বইয়ের এনজিও আছে, আনু মোহাম্মদের এনজিও আছে, আমার নেতা রুহিন হোসেন প্রিন্স ভাইয়ের এনজিও আছে। খুবই দুঃখজনক, বুঝতে পারছেন? এবং আমার অনেক বাম এবং তারা সুযোগের সুবিধায় আমেরিকা গিয়েও থাকে, বুর্জোয়া। ওটা তুমি বাদে রাখলাম, তারা আমেরিকান নাগরিক আছে অনেকজন। আচ্ছা ওটাও গেল। আর মৌলবীরা কি করছে? শ্রেণী শত্রু শ্রেণী বন্ধু হয়ে গেল। হ্যাঁ দেখেন আপনি এখানে। আর দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার, দিলীপ বড়ুয়া হচ্ছে চাইনিজ বাম, মানে চিঙ্গু বাম। সে একবার 10 কোটি টাকা খেয়ে খালেদা জিয়ার সাথে চায়না গেছিল। এটা আমাকে বলছে কারা জানেন? আওয়ামী লীগের সরি বাম সমাজতান্ত্রিক নেতারা বলতো আমাকে, এই শালা খালেদা জিয়ার সাথে কেন গেল? 10 কোটি টাকা খাইছে কিনা আমি জানি না, তাদের অভিযোগ। তারপরে ক্ষমতায় আসলো, তখনই আমরা কি দেখলাম? সে হচ্ছে শেখ হাসিনার দিলীপ বড়ুয়া শিল্পমন্ত্রী হইলো। আমাদের সরিষাবাড়িতে গিয়ে সে দাবার, আমার মনে আছে, আর কেন জানেন? আমাদের সরিষাবাড়ি গিয়ে সে একটা দুর্নীতির কেসে পড়ছিল, 50 লাখ টাকা গাড়ির কেস, সত্য মিথ্যা জানি না। পরে এই দিলীপ বড়ুয়া সে আমেরিকান নাগরিক। ওই যে আপনার সাথে আমার কলকাতা দেখা ছিল অনেকদিন আগে, মনে আছে? অনেকদিন আগে আমি শুনছিলাম, আমি স্মরণ করলাম বিষয়টা। ওই তার বংশের লোকের সাথে আমার দেখা হয়েছিল। আপনি যে হোটেলে আমাকে রাখছিলেন তার পাশে সে থাকে। সে আমাকে বলছে যে দিলীপ বড়ুয়া মার্কিন নাগরিক। আমি বিশ্বাস করি নাই। পরে আমি খোঁজ নিয়ে দেখছি দিলীপ বড়ুয়া মার্কিন নাগরিক, এখন আমেরিকায় থাকে। দেখেন চিঙ্কুমাম আওয়ামী লীগের মন্ত্রী, নাগরিক। একটা ইন্টারেস্টিং ঘটনা বের করে দিলেন আপনি যখন কালকে পোস্ট করছেন ওই আমাদের লাইভের জন্য। ওইখানে অনেকে আমাকে আওয়ামী বিরোধী বলে গালাগালি করেন, এটা অনেকেই করেন, মানে আমি নাকি লাল বিপ্লবী এগুলো বলেন, হোয়াট এভার। ওইখানে একজন কমেন্ট করছেন, তার কমেন্টটা দেখে আমার মনে পড়ছে, আমি যখন জেল থেকে প্রথমবার বের হই তখন আমার তো এই বের হওয়ার পরে আমরা ওই যে আপনার সাথে তসলিমা নাসরিনের সেই জন্মদিন উৎসব পালন, ওইখানে আপনি ছিলেন, আমি যদি ভুল না করি আপনি ছিলেন। পরিবাগ না যেন কি জায়গার নাম, শুধু ছিলাম না পরিবাগে। আপনি হয়তো তখন আমাকে ওইভাবে চিনতেন না। আমাকে বলা হয়েছে আপনি আসাদ নূর থেকে দূরত্ব বজায় রাখবেন, আসাদ নূরের যত অন্তত সাংস্কৃতিক কেন্দ্রের কিছু দায়িত্ব আপনার। আমি সেই জন্য ওইখানে ছিলাম। মূলত ওই দিন আমি যত তসলিমাফার জন্মদিন, এটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আর আপনার নিরাপত্তার জন্য আমাকে সাংস্কৃতিক কেন্দ্রে আপনার জান যাইতে পারে, আসাদ নূরের জন্য কিছু না হয়, আমি বললাম এটা কথা দিতে পারি, অনেক কিছু করতে পারবো না। আমি তো জীবনে আমি জানতাম না, আমাকে যারা ইনভাইট করেছিলেন তারা আমার খুব পরিচিত। আমি এক প্রকার জোর করে নিয়ে গেছেন, যাওয়ার পরে আমাকে ওইখানে মানে অতিথির চেয়ারে বসায় দিচ্ছেন, যেটা আমি খুব বিব্রত বোধ করছি। হ্যাঁ, তারপরে ওইখান থেকে ওইটা ডিজিএফ এর অন্যতম কারণ ছিল। ওরা বলছে আমি তসলিমা নাসরিন ওখানে গেছি, তসলিমা নাসরিন নাকি আমার টাকা পয়সা দিছে। আপনি জানেন যে ওইখানে টাকা পয়সা তো কিছুই, আমরা সবাই নিজেরা আয়োজন করি। এই যে এই কথাই বলছে তসলিমা আপনারা বলে সুইডেন বাড়ি করেছে, এই যে মনে হয়েছে এখন সেটাকে আপনারা বাড়ি তো এই ঘটনার পরে হ্যাঁ তসলিমা নাসরিনের সাথে আপনার দেখা হইলে উনি আমাদের বাংলাদেশিদের একটা আতিথেয়তার একটা চরিত্র আছে। আমার থাকুক আর না থাকুক আমি পুরোটা দিয়ে আমার অতিথিরে খাওয়াবো। উনি আপনারা নিজে রান্না করে খাওয়াবেন, উনি সব আপনারা নিয়ে দিল্লি ঘুরে দেখাবেন, কিন্তু টাকা পয়সা নাই। কলকাতায় আপনি আমার এক কাপ চায়ের দাম দিতে দেন নাই। আপনাকে আমি বহু চেষ্টা করছি, আপনি গিফট তো নেনই নাই, আপনি আমাকে একটা চায়ের দাম দিতে দেন নাই। এখন ইন জেনারেল এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা শখ, কিন্তু তসলিমা নাসরিনের নিজেরই আমি জানি উনি ওনার অত টাকা পয়সা নাই, উনি রয়্যালটি দিয়ে কোনোভাবে। আচ্ছা, যে কথাটা ওই অ্যারেস্টের পর সেকেন্ডবার যখন বাইরেছি তখন আমাকে রাশেদ খান মেননের অনুসারী, আপনি চিনবেন, আপনার ফ্রেন্ড লিস্টে বোধহয় আছেন, তিনি আমার প্রস্তাব দিলেন যে রাশেদ খান মেনন আমারে নিরাপত্তা দেবেন, আমি ওনার বলয়ে যেন আমি থাকি বাংলাদেশে। আমি তাকে বললাম ভাই মাপও চাই দোয়াও চাই, বামপন্থীদের আমি বিশ্বাস করি না। সে আমারে নিয়ে বেঁচে দেবে জামাতের কাছে, আমারে জঙ্গিদের কাছে বেঁচে দেবে যে ওই বাসায় আছে, আমারে দেখা গেল ঘুরতে নিয়ে যাবে ওখানে মাইরে ফেলবে। আমি নিজের বুদ্ধিতে মরতে রাজি আছে, ওটা বীরের মৃত্যু, কিন্তু ওই কারো কাছে বিক্রি হয়ে মুরগি আমি হইতে রাজি না। তো বাম নিয়ে বলছিলেন, আমার ছিল এটা এক্সপিরিয়েন্স। ফরিদ ভাই আপনি খুব চমৎকার কথা বলেন। আমি এবার একটু আপনার দৃষ্টি দিতে চাই। এই যে ইউনূস সরকার টাকা পয়সা গরিবদের দিচ্ছে না, অবস্থা খুব খারাপ। এই মাত্র আমাকে একজন আমার সিনিয়র সাংবাদিক বন্ধু একটা লিঙ্ক দিয়েছেন মানব জমিনের, আমরা এটা শেষে পড়বো। টাকা পয়সা আসলে ইউনূস কাকে দিয়েছেন আমরা একটু দেখি। দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি অভিযোগ না এটা সত্য যে তিনি এই জামাতিদের হেফাজতিদের টাকা পয়সা দিচ্ছেন, এটা তো ওপেন সিক্রেট দিচ্ছেন, তাদের পৃষ্ঠপোষকতা করেছেন। আর মোল্লারা তো টাকা, আপনি একজন হিন্দু যদি ধরেন একজন জায়গায় সে দাওয়াত খাইতে গেছে, সে পাইছে 1000, একজন হিন্দু এসে বলে আমার দোকানটা একটা ফু দিয়ে যা 2000 টাকা দেবো, ওই দোকানে যাবে, মানে তখন আর তার হিন্দু আর মালাউন হবে না, তখন এটা পবিত্র। এই যে ইউনূস সরকারকে যে মোল্লারা ভাই ফরিদ ভাই গালাগালি করছে, শুধু ইউনূস বলে ভাই আমাদের খারাপ লাগতো, শুধু ইউনূস বলে গালাগালি করে, সুদ তো সব কম আর বেশি।
Right. সেই মোল্লারা এখন কিন্তু বন্দনা করছে, কারণ তারা টাকা পাইছে। আমরা তো এরকম একজন বিখ্যাত মোল্লার কথা শুনি। আমি দর্শকদের মানে অ্যালার্ট দেই যে হাসি টাসি চেপে রাখবেন, কারণ এইখানে অনেক বিষয় থাকে। আমরা আসলে সিরিয়াস কথাই বলতে রাজি, কিন্তু ওই হাসি তাও এটা অংশ আর কি। যেহেতু ইউনুস এরকম, আমার কাছে ডেটা আছে, এইরকম মোল্লা মুর্শিদের ডেকে নিয়ে বলছে আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদেরটা আমরা দেখবো, দেখছেও। এবং এই টাকাটা কিন্তু সে ইয়েতে দেবে না, মানে তার পকেট থেকে দেবে না, সে বিভিন্ন ব্যক্তিদের নিয়োগ করছে যারা তাদের টাকা দিচ্ছে। সেই ব্যক্তিরা কারা আপনারা জানেন, অতীতের আওয়ামী লীগও যেরকম হেফাজতের টাকাটা দিছে, ঘুরাই দিছে। এদেরকে অনুদান এই যে আরবের দেশগুলো দেয়, তারা কিন্তু বিভিন্ন এনজিওর মাধ্যমে দেয়, ঘুরিয়ে দেয়, আপনাকে সরাসরি দেবে না। তো এইভাবে তারা টাকা পাইছে, এবং টাকা যেহেতু পাইছে, তারা কিভাবে গান গাইছে, কতটা নির্লজ্জভাবে গান গাইছে, সেটা আমরা দেখবো। আমরা দেখেছি অতীতে মিজানুর রহমান আজহারী শেখ হাসিনার বন্দনায় শেষ, বঙ্গবন্ধুর বন্দনায়, যতগুলো জামাতি ওই যে আমির হামজা টামজা সবাই বঙ্গবন্ধু শেখ হাসিনা মুখে ফেনা তুলে ফেলছে। এখন তারা তাদের আসল দাঁত, ওই যে ক্যানালটি দাঁতটা দেখাইছে, কামড়ও দিছে, এবং আপনাদের বঙ্গবন্ধুর উপরে মুত্তাও দিছে। দুঃখজনক। জেলখানায় গিয়েছিলাম, ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে, আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জিন, ওগুলি আমার বিরুদ্ধে ছিল। আর যারা, চিন্তা করেন, জিনের মধ্যে শয়তান জিন বানাই ফেলছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবং জিন এসে তাকে ঘোড়া, আমি তো জেল কাটছি ভাই, কোনো ঘোড়া বা ঘোড়া সান্ডা কিছুই দেখতে পাই নাই, তারে ঘোড়া এসেও তারে ওইখানে নিয়ে দেয়। মানে জুলুম। আওয়ামী লীগের আমলে জেল খাটছে, জেল তো খাটছে বেটা আকাম কইরা। আর যারা মুসলিম আল্লাহওয়ালা জিন, ওগুলি পক্ষে ছিল। দুই পার্টির লড়াই দেখতাম আমি, তা আমিও লড়াইতে যোগ দিতাম। কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম। যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই, কারণ পাহাড়ে আরব সাগরের পাশে তো দাজ্জাল। আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করতাম, ঠিক না? আমার পরিচয়টাই তো ছিল কিয়ামত নিয়া আমি ওয়াজ করি। এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে। এখন আর ওয়াজ করি না, এখন ফাইট, কারণ সময় গণাইছে। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। মানে কাতার যাইয়া তারে দাজ্জাল যাক, ওটার দাজ্জাল সে আরেকটা তার চিন্তা করে দেখেন। শুধু তাই না, আচ্ছা আপনি আপনার সাথে একটা জিনিস যুক্ত করি। আমার ওই যে তখন ভুলে গেছিলাম কথাতে, বামেরা যেমন বলতো যে এনজিও আসছে সমাজতন্ত্র ধ্বংস করার জন্য, সমাজতান্ত্রিক রাজনীতি ধ্বংস করার জন্য। আর মৌলবীরা কি বলতো এই যে বাংলাদেশকে সুদে মুসলমানদের সুদখোর বানাবে, আর মহিলা করে ঘর থেকে বেপর্দা করবে, এর জন্য এনজিও সংস্থা আছে। আপনি কি জানেন, আমি বহু মানুষকে বুঝাইছি, বইয়ের চাকরি করতে দিবেন এনজিওতে, বইনেরে দিবে না, মায়ের চাকরি করতে দিতে না বলা। আমি যে বুঝতাম, বাবা রে এনজিও চাকরি করলে সমস্যা কি, হয় না, এগুলো হারাম মৌলবী সব কইছে। আর এখন সেই মৌলবীরা এখন সুদি এনজিও ইউনুসের নবী বানাইছে। আপনি তো এটা শুনাইলেন না, এ তো নবী বানাইছে ইউনুসের। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে, একটা বক্তব্য আমি তার, এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা। সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরা অত ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাআল্লাহ। আমরা দখল হবো, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ। এই জন্য এটা ছিল তার স্বপ্ন, এই ভারত পাকিস্তান যুদ্ধে সে ভারত দখল করবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এদেরকে পয়সা দিয়েছে। পয়সা খাইলে কিরকম, অবশ্য তারা ইমানদার, মানে এই ধরনের মানুষ সমাজে বিরল। টাকা খায় মানুষ, টাকার কাজ করে না, কিন্তু সে কাজ করেছে। কি কাজটা করেছে একটু শুনি। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না। ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে। একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, সুদি ইউনুস এখন হয়ে গেছে নবী ইউনুস। ভাই একটু যদি বলতেন এই ইসলামপন্থীদের ব্যাপারগুলো নিয়ে একটু। ভাই এখন আমার তো ভাই হাসি আসতেছে, বুঝছেন? এই কথাটা যদি আমি বলতাম, আমাদের কাল্লা তো থাকতোই না। আমাদের বাপ মা 14 গোষ্ঠী গ্রামেরও কাল্লা রাখতো না, তাই করে রাখলাম। অলরেডি ওই যে মৌলানা গাবগাছি আছে না, গাবগাছি আর কি, যার নামের আগে এলো সৈয়দ, পিছে হইলো আব্বাসি, সেই মৌলানা গাবগাছি। বাহ, কি সুন্দর একটা লোক, দেখছেন? এ জীবনে প্রথম ওই দিন টুপি পরছে, কিন্তু ওই দিন প্রথম। আসলে সে টুপি পরে নাই, এই এনুস টুপি পরে নাই, এনুস টুপি পরাইছে। কারণ এই লোক
70 দশকে মানে 80 দশকের প্রথম দিকে ধর্ম পরিবর্তন করছিল ফান্ড নেওয়ার জন্য। তারপর আবার বিয়ে করতে যায় আরেকবার, এই যে কখন মুসলমান হয়, কখন খ্রিস্টান হয়, কখন কোন ধর্ম। আর একটা জিনিস বলি, আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাই দিতে চাই, এই বাংলাদেশের লোকজন কিন্তু স্লোগান দিত যে রুশ ভারতে দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে কিন্তু রুশ ভারতের জামাই এখন বাংলাদেশের, এই ডক্টর ইউনূস কিন্তু রুশ ভারতেরই জামাই। কি ওটা কি গজব বলবো না ভাই রহমত বলবো বুঝতে পারতাছি না। যাই হোক, আর দেখেন, আর আপনি যেটা বললেন মৌলবীদের ফতোয়া, এই ব্যাপারে বিএনপির ওই নেতা আছে না ফজলুর রহমান, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা, তিনি সুন্দর বলেছেন যারা পয়সা পেলে 500 টাকা পাইলে এদের ফতোয়া পাল্টে যায়। তো সুতরাং এদের ফতোয়া তো এরকম হবে, এরা টাকা পাইলেই এরা ফতোয়া পাল্টে। আপনি জানেন যে যখন এই যে কারবালা নিয়ে মুসলমানরা তো কথা বলে, এই কারবালা নিয়ে, এই কারবালায় কিন্তু ইমাম হোসেনের জবাই করার জন্য 4000 মুক্তির ফতোয়া নিয়েছিল, 4000 মুক্তি তৎকালীন সময়ে। এটা তো আপনি জানেন ইসলামের ইতিহাস। আর সবচেয়ে মৌলানা গাবগাছি আর হলো কি তাহেরি, ওই যে মৌলানা তাহের, গিয়াসউদ্দিন তাহেরি, তারা কিন্তু কাফের ফতোয়া দিছে এবং তারা 3 দিন সময় দিছে। কিন্তু এটা যদি কোনো হিন্দু এরকম কিছু বলতো তাহলে কিন্তু 3 সেকেন্ড সময় দিত না, পুরো বাড়ি ঘর জ্বালাই দিত। আর একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি কমেন্টস গুলো পড়ছেন কিনা জানি না, একজন লেখছে যে আমরা নাকি কথায় কথায় আমরাও ভারত বিদ্বেষ বলি, ভারতে আমাদের কি সমস্যা ছিল। ভাই যিনি এটা বলছেন এখানে কমেন্টস করছেন, আমরা বলি না ভারতে আমাদের প্রবলেম কারা করছিল জানেন? ভারতের যারা মৌলবাদী এবং যারা চিঙ্গুবাম, তারা আসাদ নূর শেখ ফরিদের মতো লোকদের প্রবলেম সৃষ্টি করে। আপনি আমাদের বুঝতে ভুল করছেন, আমরা কি বলছি আপনি আমাদের সামারি মানে আমাদের বক্তব্যের সারাংশ আপনি বুঝেন নাই, তাই আপনি হয়তো কমেন্টস করছেন, তাই আপনার ব্যাপারে আমরা নেতিবাচক কথা বলতে চাই না। যেটা বলতেছিলাম যে এইখানে দেখেন এরা একটু আমি বলে রাখি ভাই, যেহেতু তিনি প্রশ্নটা তুলছেন একটু বলে রাখি, ভারত বাংলাদেশের মুমিনরা মনে করে ভারত আমাদের জামাইরা ধরে রাখে, ভারত আমাদের টাকা দেয়, খায়, হিন্দুরা আমাদের টাকা দেয়, এই করে সেই করে। এটা একটা ভুল কথা, মিথ্যা কথা। আমি শেখ ফরিদ ভাই ভারতে যাওয়ার চেষ্টা করেন, বলছেন ভাই মাপ চাই, দোয়া চাই, আইসেন না, বিপদে পড়বেন। ভারত এমনকি ভারতে ঢুকে অবৈধ হয়ে যাওয়ার পরে এক্সিট পারমিটটা পর্যন্ত দেয় না, দাপড়াইতে হয়। ভারতের কোনো হিন্দু আমাদের কোনো সাহায্য করার নাই। হ্যাঁ, বন্ধু বান্ধব হিসেবে অনেক ভারতের ভালো মানুষ আছেন, কিন্তু এই জন্য ভারতকে আমরা দায়ী করি না। ভারত আমাদের ক্ষতি করে নাই, মানে উপকার করে নাই, কিন্তু নিজের দেশ নিজের দেশ থেকে যখন বের হয়ে যেতে হয় তখন অন্য দেশকে আমরা দোষ দেবো কেন? ভারতের প্রতি আমরা শত্রু না। কিন্তু মুমিনরা যে বলে যে ভারত ইহুদিরা আমাদের টাকা দেয়, আমাদের মাথা, এগুলো একদম মিথ্যা কথা, এগুলো পুরোপুরি মিথ। তো এই না, ভারতীয়দের মধ্যে ভারত শুনলেই প্রথমেই আপনাকে আক্রমণ করে বসবে, সে না বুঝে, তার মনে হয় যে ভারত মহান, ভারত সবার সেরা। ভারত মহান আপনার কাছে, আমার কাছে তো না। আমাকে ভারত কেন পালবে? ভারতের স্বার্থ। আপনি করেন ভারতীয় নাগরিক না, ভারত আমাকে কেন পালবে? এটা দেখেন কি সুন্দর। আপনি দেখছেন একটা জিনিস, মানে আগে ছিল মোল্লার চেহারা, মানে আগে ছিল হইলো খালি খাসি, পরে হয়ে গেছে খোদার খাসি। চেহারা দেখছেন কি সুন্দর, গাল ফোলা। আমি তো গণরিয়া পরিষদের আম তারেকের গাল ফোলা তারেক বলি, এটা তো গাল ফোলা মাহফুজ বলতে হবে এখন। কি সুন্দর চেহারা দেখছেন। আচ্ছা সাহেব, আমার মনে হয় আমিও যদি কোনো সময় সরকার, আমার চেহারা বোধ আপনার মতো হয়ে যাবো, চকচকা চকচকা, এর দিকে মনে হইতাছে। কি সুন্দর। মানে আমি এটা দেখালাম কেন ভাই, একজনের টুপি পড়ছে, জীবনে নামাজ পড়ে না, নাস্তিক ইউনুস, জীবনে নামাজ পড়ে, নাস্তিকদের মধ্যে মুনাফিক, মানে নাস্তিক হইলে তো গার্ডসও নাই নাস্তিক বলার, জীবনে নামাজ পড়ে এখন টুপি দিছে। আর এ ছিল শিবির, এখনো শিবির, মাথায় টুপি ছিল, টুপি খুলছে, মানে সুন্দর উদাহরণ দিচ্ছেন। এরা কত হিপোক্রেট দেখছেন তো, কত বদমাইশ দুইজনই, একজন টুপি পরছে, একজন টুপি খুলছে, দাড়ি ছাড়ছে, কত বড় বদমাইশ এরা, বুঝতে পারছেন? আর মৌলবীদেরও কপাল খারাপ, একজন নাস্তিক এখন বাংলাদেশের প্রধান। শেখ হাসিনা 560টা মসজিদ বানানোর পরেও তারা অসন্তুষ্ট ছিল। তিনি হেফাজতের এত সুযোগ সুবিধা দিচ্ছেন, সনদ দিচ্ছেন, জমি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, তারপরেও তিনি মুসলমান হইতে পারলেন না। ও আপনি তো জানেন এই জামাতিরা শেষে ঘোষণা করছে, গোলাম আজমের পোলা তো বলেই দিছে যে মুসলমান কখনো আওয়ামী লীগ করতে পারে না। তারপরও দেখবেন জামাত প্রীতি এদের থেকে তাদের সাইদি লিগে আছে একটা, হয়তো আপনি জানেন, আপনারা জানেন, আওয়ামী লীগের ভিতরে কিন্তু একটা সাইদি লীগ আছে। এরা কিন্তু খুব বিপজ্জনক, এরা খুবই বিপজ্জনক। এরা এটা কি ঠান্ডা নাকি ভাই? আচ্ছা ঠান্ডার বিষয়টা বলেন তো, আমি এটা সারা নজর বুঝি না, আমার কয়েকজন জিজ্ঞাসা, আমি জানি না। এইটা হচ্ছে যে সৌদি আরবে যারা আমাদের শ্রমিকরা কাজ করেন, খেটে খাওয়া মানুষ, তারা তাদের কফিলের ছেলের জন্য সান্ডা ধরে নিয়ে যায়। ওইগুলোর ভিডিও ভাইরাল হয়ে গেছিল, এই যে দেখেন কফিলের ছেলের জন্য সান্ডা ধরছে, এবং তাদের বিশ্বাস এই সান্ডার তেল, সান্ডা খাইলে জবাই করে, তাহলে পরে আপনার যৌন শক্তি বাড়বে। একটা নিরীহ প্রাণী ভেজ খায় সান্ডা, এই থেকে মানুষ, এইগুলো তো জানেন, কয়েকদিন পরে হিলাল আলম ভাই, প্রিন্স মামুন, এগুলো নিয়ে বাংলাদেশের মানুষজন ব্যস্ত থাকে আর কি, কাম নাই যায় আর কি, এগুলো আর কি। ওই হচ্ছে সান্ডার শানে নজরুল, আমি যতদূর জানি, ভুল না করে থাকলে। এবং সর্বশেষ যদি দেখি ভাই, আমরা এইটা একটু দেখি, 4 ঘন্টা আগের খবর, প্রফেসর ইউনুস এখন কি করবেন, ফেসে কিন্তু গেছেন ভাই। মানে মোটামুটি এইটা পড়লে বোঝা যায়। আমরা একটু পড়ি তাহলে, তাই মানব জমিনে এটা
প্রফেসর ইউনূস এখন কি করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করব। কাদেরকে অভ্যুত্থানের নায়ক কাদের? ওই একটু আগে দেখলেন না, ইনকিলাব বলে, মানে আমি ওর মতো পারবো না করতে, মানে ওইরকম করলে তো আমি হার্ট অ্যাটাক করে ফেলতাম, আমার হার্ট দুর্বল বোধ হয়। আচ্ছা, আর যে কালা ঠান্ডা বলা হয়, এই যে কি নাম ওর ছেলেটার ভাই, এই যে চোখ বড় বড় করে ডাকাইতের মতো, হ্যাঁ, ওর নাম দিছি আমি ভাগ আব্দুল্লাহ, ওর নাম দিছি আমি কালাপাড়া। কালাপাঠা। আচ্ছা, তো তাদের এই কালাপাঠাদের ডেকে বলছেন, সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়ক ডেকে বলেছেন, তোমরা সংযত হও, নইলে পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনো স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি। আবার যারা মানব জমিন সম্পর্কে জানেন, এটা কিন্তু ডানপন্থীদেরই পত্রিকা, সেখান থেকেই পড়ছে, এটা কোনো আওয়ামী লীগের পত্রিকা বা নাস্তিকদের পত্রিকা নয়। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাখাইন মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন ডক্টর ইউনূস। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন, যদিও তিনি স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেননি। রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা করেছেন। জামায়াতের আমির বিষয়টি স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান বলে দিয়েছেন, আখেরে এটা হবে জাতির জন্য আত্মঘাতী। সেনাবাহিনী করিডোর মানবে না, তার ভাষায় কোনো করিডোর নয়। যদিও প্রায় একই সময়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই যে বাটপাটটা, এদের যে মানুষ কি, আমি পিটাপিটির বিরুদ্ধে, এদের যে অবস্থা কি হবে ফরিদ ভাই, আমি ভেবেই শিহরিত। ভয়ঙ্কর পরিণত হবে। যদিও প্রায় সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে একই সময় বলেন আর কি, তারা করিডোর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না। মানে এই সেনাবাহিনীর লাথি খেয়ে, মানে দাপটে এখন এটা ভুলে গেছেন, বাপের নাম কখন ভুলে যান, যদিও নিজের নামই পাল্টাইছেন, বাপের নাম বোধহয় পাল্টাই ফেলেছেন। তো এটা ছিল এক হাস্যকর আওয়াজ, কারণ তিনি একাধিকবার বলেছেন, এই নিয়ে কে কি বললো তাতে কিছু যায় আসে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে এ ব্যাপারে। এতদিন তারা প্রফেসর ইউনূসের পক্ষেই গান গাইছিলেন। মপতন্ত্র নিয়ে সেনাপ্রধান কথা বলেছেন 5 আগস্টের পর। এটা ছিল মস্ত বড় এক চ্যালেঞ্জ। দেশের আনাচে কানাচে পর্যাপ্ত মপতন্ত্রের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কাবু হয়ে পড়েছিল। মানুষ ছিল আতঙ্কিত। পুলিশের অনুপস্থিতিতে মবকারীরা আইনের শাসনকে তোয়াক্কা করেনি। সেনাপ্রধান এই প্রসঙ্গে বলেছেন, এখন থেকে এগুলো আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দর নিয়েও তার খোলামেলা কথা। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার। প্রফেসর ইউনূসের সরকার চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। আরও বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছিল। বিরক্ত ছিল সেনাবাহিনী, যার বিস্ফোরণ ঘটেছে বুধবার আলোচিত দরবারে। সেনাবাহিনীকে তুচ্ছতাচ্ছিল করা হচ্ছিল, বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এনসিপির কাঠগড়ায় দাঁড় করা হচ্ছিল জেনারেল ওয়াকারকে। আমরা দেখেছি ফুয়াদ নামের একটা বদমাইশ, সে কুত্তার বাচ্চা বলে গালাগালি করেছিল সেনাপ্রধানকে। অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া এই অভ্যুত্থান সম্পন্ন হতো কিনা তা নিয়ে অঙ্ক করার দরকার নেই। এক বাক্যে সবাই বলবেন সেনাবাহিনীর ভূমিকা ছিল এখানে মুখ্য। জেনারেল ওয়াকারের অভ্যুত্থানের পক্ষে থাকা ছিল মস্ত বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ। আমি পুরোটা পড়ছি না, কারণ এটা তাদের কপিরাইট, মানে এটা অনেক বড়। ইনফ্যাক্ট আপনারা পড়ে নিতে পারেন, আমি দেখতে পাচ্ছেন অনেক বড়। আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা উৎসাহী তারা পড়তে পারেন। সংবাদ মাধ্যম, আমি যদিও সাংবাদিক নই, সাংবাদিকতার এথিক্স আমার মানার প্রয়োজন নেই, কিন্তু তারপরও যেহেতু এটা তাদের কপিরাইট, আপনারা পড়েন। তাদের এটা আপনারা পাবেন মানবজমিন 4 ঘন্টা আগের। তো আপনারা এটা পড়ে নিতে পারেন। ফরিদ ভাই, আমরা শেষের দিকে এসেছি, আপনি যদি বিস্তারিত ভাবে এই পুরো আলোচনা থেকে আমাদের যতটুকু সমৃদ্ধ করলেন, আরো একটু যদি সমৃদ্ধ করেন, যে আমরা কি করতে পারি, কোথায় যেতে পারি, কি হতে পারে সামনে, ভবিষ্যৎ কি হতে পারে, কি ভাবছেন আপনি? আসলে প্রশ্নটা 3টা প্রশ্ন করছেন। একটা হলো কি করতে পারি, কি হতে পারে, এবং এর ভবিষ্যৎ কি। আমি আসলে সংঘর্ষ, কিন্তু সন্ত্রাস এবং সংঘর্ষ ডেকে আনে, সন্ত্রাস ডেকে আনে। এটা আমরা সারা পৃথিবীর ইতিহাসে দেখলাম। আর বাংলাদেশের মানুষ তো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলবাদী, আর একটা হচ্ছে চরম মৌলবাদী, মানে মাঝখানে জায়গা নাই, মানে তারা মাঝখানে দুইটাই। একটা হলো মৌলবাদী, একটা হলো চরম মৌলবাদী। মাঝখানে হইলো রাজনীতি, মানে এটা আরো বিপজ্জনক। মানে মৌলবাদের, চরম মৌলবাদীর মাঝখানে হচ্ছে ভারত। মানে বিষয়টা কি হবে, এটা আমাদের ভবিষ্যৎ। এখন ইউনূসকে যদি আমি আগে ভবিষ্যৎ বলি, ইউনূস সরকারকে আমাদের হটাতেই হবে। এই ইউনূস সরকার কিন্তু আমাদের দেশীয় সরকার না। সারা পৃথিবী এখন জানে যে এটা বিদেশি সরকার।
শুধু বাংলাদেশের বামপন্থীরা জানে না যে এইবার একটা বিদেশি সরকার আসছে, এটা শুধু কেবল বাংলাদেশের বাম জানে, সারা পৃথিবী জানে। যেটা বলেন আমাদের করণীয় হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। এরা তো চলে যাবে, আপনি যে বললেন না যাদের কি পরিণতি হবে, এরা তো আসলে এখন স্বপ্নে বিভোর। যখন কেউ ক্ষমতায় থাকে আপনি তাকে কোনো অবস্থাতেই বুঝাইতে পারবেন না। ক্ষমতায় আসার আগে যে ব্যক্তি আপনার পায়ের নিচে বসে থাকবে, ক্ষমতায় আসার পর ওই ব্যক্তিটি কিন্তু আপনার মাথায় উঠে বসে থাকবে, আপনাকে পায়ের নিচে রাখবে, সে ধরাকে সরা জ্ঞান করে, তার কাছে যাওয়া যায় না। তো এখন যারা ক্ষমতায় আসছে এরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির চাইতে আরো বেশি ভয়ঙ্কর। ওই যে রবীন্দ্রনাথ বলে গেছিলেন না যে দুর্বলের অত্যাচার কিন্তু ভয়াবহ হয়। এরা কিন্তু দেখেন বিএনপি যদি কালকে এই সমর্থন সরিয়ে নেয় এদের পেছন থেকে, এই সরকার কিন্তু 72 ঘন্টা টিকবে না। আওয়ামী লীগের এমন দাবরানি খাবে, মানে বিএনপি ভয় পাইতেছে যদি আওয়ামী লীগ আসে আমাদের তো দাবড়াবে, সেই জন্য কিন্তু সমর্থন প্রত্যাহার করতেছে না। তাদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের সাথে আমাদের দাবড়াবে। এই সরকারের প্রত্যাহার করলে সমর্থন 5 মিনিট কিন্তু টিকবে না। আমি ভালো করেই জানি যারা একটা মেম্বার হইতে পারবে না যার যার এলাকায়, মানে একটা মেম্বার চেয়ারম্যান বহুদূর মেম্বার হইতে গেলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তো এই লোকগুলোর কাছে যখন ক্ষমতা চলে যায় অযোগ্যদের হাতে, তখন একটা দেশের পরিণতি, আপনি যাই বলেন না কেন, একটা গণতান্ত্রিক সরকার যে কোনো সরকারের চেয়ে ভালো। একটা গণতান্ত্রিক সরকার সেটা যত নিকৃষ্টই হোক অনির্বাচিত সরকার চাইতে ভালো। এটার রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো কথাই আছে, বক্তব্য আছে, এবং সত্য, বাস্তবে সত্য। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের মুক্তিযুদ্ধের স্বার্থে। কিন্তু আমার একটা দুঃখ কি জানেন, মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তারা তো পোষ মানবে না। এইখানে কিন্তু একটা সংঘর্ষ অনিবার্য হয়ে আছে। আপনি দেখেন, আপনি যেটা বলছেন আওয়ামী লীগ আপোষ করার চেষ্টা করছে, তাদের কিছু সুবিধা দিচ্ছে যাতে তারা ভালো থাকে। আপনি দেখেন আওয়ামী লীগ তাদের ভাই মনে করলেও এই মৌলবাদীরা কিন্তু আওয়ামী লীগের সুদীর ভাই মনে করে। আই এম সরি টু সে, আই এম সরি। একদম যথাযথ শব্দ একদম দিবেন। আপনারা যতই বলেন এটা কিন্তু সত্য, এটা সত্য, ঠিক আছে? এটা কিন্তু অপ্রিয় সত্য, আমি বলে দিয়েছি, আমি বারবার বলেছি। এর জন্য আমার উপরে আমার যারা আত্মীয় স্বজন তারাও একটু মনক্ষুণ্ণ, তারপর আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারাও মনক্ষুণ্ণ। আমি বলছি মোল্লা আর মিলিটারি গণতন্ত্রের জন্য কোনোদিনই, মোল্লা আর মিলিটারি গণতন্ত্রের জন্য কোনোদিনই শুভ সংবাদ বই আনবে না, আওয়ামী লীগের জন্য তো নয়। তাই আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়ে ফিরতে হবে। ওবায়দুল কাদের আওয়ামী লীগ হয়ে ফিরলে হবে না, হাসান মাহমুদের আওয়ামী লীগ হয়ে ফিরলে হবে না, শামীম ওসমানের আব্বাসি কাবগাসি মার্কা আওয়ামী লীগ হয়ে ফিরলে হবে না। আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়ে ফিরতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আওয়ামী লীগের ছত্র ছায়া যাবে। কারণ আওয়ামী লীগ একটা আমব্রেলা। ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলছেন আওয়ামী লীগটা অনুভূতির নাম, অবশ্যই যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা অনুভূতির নাম। আর আমরা বলতে চাই, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের সেটা যে কোনো দল মত ব্যক্তি হোক, যে কোনো সংগঠনের, আওয়ামী লীগ কিন্তু একটা আমব্রেলা, মানে মুক্তিযুদ্ধের পক্ষে একটা আমব্রেলা। অন্যান্যগুলো ছোট, সেটা পাতা হইতে পারে গেছে, কিন্তু আমব্রেলা হচ্ছে আওয়ামী লীগ। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আসুক, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, সমাজতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা। আমরা 72-এর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যে যাই বলুক, আমরা কিন্তু 72-এর সংবিধানের বাইরে যাইতে চাই না। এরা কিন্তু দেখেন ওই যে হাদিনা খাদি একটা দেখলেন চিৎকার করলো হার্ট অ্যাটাক করার মতো, ওটাকে আমরা ওদের বলি পাখি লাভ মঞ্চ। এটা নাম দিয়েছি ইনকালাব মঞ্চ, আসলে পাখি লাভ মঞ্চ। ওটা মূলত পাখি লাভ মঞ্চ। তো এই পাখি লাভ মঞ্চের যারা আছে তারা কিন্তু আওয়ামী লীগকে বরদাস্ত করবে না। সংঘর্ষ সামনে আমার কেন যেন মনে হয় অনিবার্য। আমাদের দেশ পাশাপাশি ভারত বিরোধিতা করতেছে চরম, মানে ওই যে কে যেন আজকে পোস্ট দিয়েছে যে হিন্দু বিরোধিতা মূলত ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা। এরা কিন্তু এটাকে সাম্প্রদায়িক বিষয় নিছে। আপনি দেশে দেশে বিরোধ থাকতে পারে, কিন্তু দেশের সরকার বিরোধ আর জনগণের বিরোধ এক না তো, তাই না? আপনি দেখেন আমেরিকান সরকার ৭১ সালে আমাদের বিরোধিতা করছে, কিন্তু আমেরিকার জনগণ আমাদের পক্ষে ছিল, রাইট? আমেরিকার জনগণ। পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধের সরাসরি আমাদের শত্রু, আমাদের ৩০ লক্ষ মানুষ মেরে ফেলছে, ৩ থেকে ৫ লক্ষ মানুষ নারীকে সম্ভ্রম নষ্ট করেছে, কিন্তু বেলুচের অধিকাংশ মানুষ আমাদের পক্ষে ছিল, তারা পাকিস্তানি নাগরিক, তাই না? তো এগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং যারা দেশকে ভালোবাসে সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হবে। তা নাহলে আমাদের সামনে অন্ধকার, এদেশে গৃহযুদ্ধের মুখোমুখি হবে, এদেশ দুর্ভিক্ষের মুখোমুখি হবে। অলরেডি ভারত আমাদের ফুড চেইন কেটে দিয়েছে। এই যে ভারতের বয়কট করছি না আমরা, মানে যে পিনাকি গং, ফেনিক ভট্ট, ইলিয়াস গং, তারপর কি আর নাম মনে থাকে না, যারা ওই যে মানে ইন্ডিয়া বয়কট করছে। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিয়া শির, এক লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। মানে ভারতের কোন তো দেখি যার চিন্তা করে দেখেন, তো এই ভারতের সাথে বিরোধিতা করার কারণে আমরা আরো ফুড চেইন কেটে দিলে আমরা আমাদের দেশ না খেয়ে মারা যায়। ভাই আপনারাও তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশ না পৃথিবীর যে কোনো দেশের মানুষ যদি না খেয়ে মারা যায় আমরা কষ্ট পাবো, কারণ আমরা মানবতাবাদী মানুষ। সেটা যে কোনো ব্যক্তি, যে কোনো দর্শনের হোক। ভারতের সাথে যখন এই দেখেন 3 দিনে কলকাতা দখল করবে, 4 দিনে 7 সিস্টার দখল করবে, 5 দিনে দিল্লি দখল করবে। যে একজন তো বললো দিল্লি দখল, এদের স্বপ্ন, আপনারা তো বলছেন স্বপ্ন দেখছে এরা, এদের সব স্বপ্ন না, এটা স্বপ্ন দোষ, এদের পয়সা পেয়ে স্বপ্ন দোষ হয়ে গেছে আর কি এমনি। তো এগুলো থেকে আমরা রক্ষা পাবো না। আমরা কেন যেন মনে হচ্ছে কি জানেন, আমাদের দেশ একটা ভয়াবহ যুদ্ধ, গৃহযুদ্ধ এবং মানে যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। কেন বললাম? যদিও সেনাবাহিনী এখানে মিষ্টি মিষ্টি কথা বলছে, তারা নির্বাচন চায়, তারপর কি বলছে আরো বললেন
বন্দর করিডোর দিবে না। আমি ভাই এত সহজে ভাই উর্দি বড় লোকদের বিশ্বাস করি না, ঠিক আছে? কারণ এদের মুখে দিল মে এক মুপে আরেক, ঠিক আছে? এদের বোঝা বড় মুশকিল। ইউনুস বললো যে 1.5 লাখ রোহিঙ্গা, 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে, পরের দিনই কিন্তু চলে আসছে 1,30,000 রোহিঙ্গা। তাই এদের কথা বিশ্বাস করা যাবে না। এখন আমাদের কি করণীয়, এটা তো আমরা আপনিও রাজনীতিক না, আমিও রাজনীতিক না, রাজনীতিবিদ না, আমি একটা রাজনৈতিক কর্মী আর বিশ্লেষণ করি। তো এখন আমরা কেবল এটাই দাবি করবো, যারা রাজনীতিক আছেন ভাই দ্রুত ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই দেশের কিন্তু সার্বভৌমত্ব, এই দেশের মানুষের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে পড়বে। ঐক্যবদ্ধ হন, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমি খুবই আপ্লুত আপনার কথা শুনে, এবং দর্শকরা অনেকে মন্তব্য করেছেন, দর্শকদের ধন্যবাদ। আপনাদের মন্তব্য পরামর্শ অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করে, আমরা সেখান থেকে অভিজ্ঞতা নেই, ভবিষ্যতে শোগুলো আরো কিভাবে সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা করি। আপনারা অতীত আমাদের ভিডিওগুলো দেখলে এখনকার ভিডিও দেখবেন যে পার্থক্য একটা আছে, দিন দিন ইমপ্রুভ করে। এবং অনেকে অভিমান করেন আপনাদের কমেন্ট পড়ি না, আসলে আমি একা মানুষ, বা এটা কারোর পক্ষেই সবার কমেন্ট পড়া অন স্ক্রিন বা দেখানো সম্ভব হয় না। আমরা চেষ্টা করি বাছাইকৃত কিছু কমেন্ট দেখানোর, পরবর্তীতে সেই কমেন্টগুলো পড়ে দেখার চেষ্টা করি এবং কিছু কিছু কমেন্টে রিপ্লাই করি। এবং একটা শো পরিচালনা করতে গেলে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি থাকে, এটা হিউম্যান নেচার। আমি তো শেখ ফরিদ ভাইকে অনেকবার থামিয়েছি, হয়তো ইন্টারাপ্ট করেছি, আপনাদের বিরক্ত লাগতে পারে। শেখ ফরিদ ভাই বিরক্ত হলে দুঃখিত। এবং আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। শেখ ফরিদ ভাই অনেক ভালো থাকবেন। আপনাকে আমাদের দর্শকরা আরো বারবার চেয়েছেন, আমি সে আশা করবো যে আপনি আমাদেরকে সময় দেবেন। অবশ্যই, দর্শকদের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাই আমাদের শক্তি। এই যে আমরা ভিন্ন মতাবলম্বী খুবই চাচা ছোলা সমালোচনা অনেক সময় করি, তারপরও এই মুহূর্তে আমাদের শোটাতে প্রায় 8-10 হাজার মানুষ একটানা দেখছিলেন, ফেসবুক ইউটিউব মিলিয়ে। এটা একটা বড় সংখ্যা। বাংলাদেশে অনেক মেইন স্ট্রিম মিডিয়াতেও মানুষ এত গুরুত্ব রাখে না। এই যে আন্তরিকতা, এই যে আমাদের প্রতি আপনারা এই যে বিশ্বাসটুকু রাখেন বা আমাদের প্রতি ভালোবাসা রাখেন, এইটা দিয়েই আমরা সামনে এগোই, এবং আপনারাই আমাদের শক্তি। পাশে থাকবেন। পরবর্তী শোতে আবার দেখা হবে।